এখন না ছবির দর্শক বদলে গেছে। আমি খুব লাকি, সেই সময় আমি মিঠুন দাকে পেয়েছিলাম। মানুষের মধ্যে প্রতিবাদী একটা মন আছে, সিস্টেম আমাদের প্রতিবন্ধী করে রেখে দিয়েছে। প্রতিটা ছবির মেয়াদ শেষ হচ্ছে 7 দিনে ম্যাক্সিমাম। এত প্রচার, এত ঢক্কানি না, কি হচ্ছে? একটা এত বড় ইন্ডাস্ট্রি একটা হিট ছবি দিয়ে কি চলে? এই পলি আর আবর্জনাটাকে সরানো হচ্ছে না, আমরা সেগুলোর উপর না কার্পেট বিছিয়ে দিচ্ছি। আর যারা ছবি করতে এলো তারা সিরিয়ালে লোক সিরিয়ালটাকে ছবির জায়গায় নিয়ে গেল। ফলে ছবিগুলো যখন হচ্ছে তখন লোকে বলছে এগুলো আমরা বসে মনে হচ্ছে সিরিয়াল দেখছি। চিরদিনই তুমি যাওয়ার পর আর কোন হিরো হিরোইন তুলে আনা হয়েছে? প্রডিউসাররা তুলে আনতে পারেনি। তার মানে এখানকার ডিরেক্টর বা প্রযোজকরা কি এটা বিশ্বাস করে যে আমি যেটা বানাচ্ছি সেটাই দর্শক দেখবে এবং সেটাই খুব আমার তো তাই মনে হচ্ছে। আমি চায়ের দোকানে ভাঁড়ে চা খেতে অভ্যস্ত, তুমি আমাকে দিচ্ছ ক্যাপাচিনো। আমার আনন্দ হবে, আমি সিটি মারবো, আমি চেয়ারের ওপর উঠে নাচবো। এখানে সেটা করতে পারবো না। চারপাশের লোকগুলো এমন তেরচা মেরে তাকাবে যে মনে হবে আমি বোধহয় কি অন্যায় করেছি রে ভাই। বা যে অডিয়েন্সরা তোমাকে ফিরিয়ে আনতে চাইছে যারা, অথচ তুমি বলছো তোমার এই ইন্ডাস্ট্রির লোকেরাই চায় না যে এটা এটা চায় না। আমি এখনকার ডিরেক্টর কাউকে ছোট করছি না। প্রবলেমটা যেটা, জীবন দর্শন না জানলে জীবনের কথা বলা যাবে না। আজকে যে ছবিগুলো হচ্ছে, এই ছবি অফার এলো আমি করবো না। না, সেই জন্যই তো একটা মুভমেন্ট চলছে যে বাংলা ছবির পাশে দাঁড়াও। হ্যাঁ, মানে এটাকে মুভমেন্ট বলবো না ভিক্ষা চাওয়া বলবো, আমি বুঝতে পারি না এটা। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যিনি বলা যায় যে রাইটার স্টার। জনতা জনার্দন এবং দর্শক আমাদের কাছে ভগবান। তুমি যেটা বিশ্বাস করো সেটা বলো। কে বলতে পারে যে নিজের কথাটা নিজে বলতে বলতে 1 বছর 2 বছর পরে আরেকজন এনকে সলিল তৈরি হবে না? নমস্কার, আমি প্লাবন, আপনাদেরকে মগজমারিতে স্বাগত। আচ্ছা, যদি আমি আপনাদেরকে কয়েকটা ডায়লগের কথা বলি, যেমন ধরুন, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, কিংবা এক ছোবলেই ছবি, তাহলে আপনাদের কার কথা মনে পড়ে? না না, আমি জানি যে আপনাদের সিনেমা বা তার হিরো মিঠুন চক্রবর্তী এদের কথা মনে পড়ে, কিন্তু এই ডায়লগগুলোর পেছনে যে ব্যক্তিটি ছিলেন তার কথা, হ্যাঁ, আজকে আমরা তার সাথেই গল্প করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন মগজমারিতে সলিলদা, এনকে সলিল। সলিলদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ। মানে তোমার কথা উঠলেই ডায়লগগুলো থেকেই শুরু হয় সব জায়গাতেই, বোধহয় এটা একটা কমন ফ্রেজ হয়ে গেছে বাঙালিদের কাছে। কিন্তু এটা একটা মানে সিনেমার ক্ষেত্রে, মানে বাংলা সিনেমার ক্ষেত্রে এটা একটা কাল্ট হয়ে গেছে আজকে সবার কাছে। তো তুমি একটা লং টাইম, একটা দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রির সাথে থেকেছো, লিখেছো এবং প্রায় 70-এর উপর সিনেমা তুমি করেছো, যার মধ্যে ম্যাক্সিমাম ব্লকবাস্টার। তো এটা একটা বিশাল জার্নি, এবং এই জার্নির সাথে সাথে তো সময়টা আস্তে আস্তে চেঞ্জও হয়ে গেছে। জার্নিটা একটা প্রায় টাইম, 3 দশক। 3 দশক। তো তোমার এই শুরু থেকে এখনকার সময় এই যে চেঞ্জেসগুলোকে তুমি কিভাবে দেখছো বা কিভাবে দেখেছো? দেখো, একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নামের অর্থ হচ্ছে জল। তো তুমি জলকে যখন যে কোনো পাত্রে রাখবে সে সেটা তার শেপ আকার নেবে। তো আমি সময়ের সাথে সাথে নিজেকে বদলেছি। অর্থাৎ 1998 সালে যখন আমি সেই মেয়ে লিখেছিলাম, তখনকার দর্শক, তখনকার মানুষের চিন্তা ভাবনা, প্লাস ওটা ছিল একটা ইন্দো বাংলাদেশ একটা যৌথ প্রযোজনা। ফলে তখন এক ধরনের জিনিস মাথা ছিল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, তখন আমার অতটা ম্যাচুরিটি ছিলও না। এবং সেটা যদি তুমি আমার প্রথম দিককার ছবিগুলো দেখো, তার রেজাল্ট দেখো, দেখবে হয়তো 1টা কি 2টো হিট এবং বাদবাকি অ্যাভারেজ। চেঞ্জেস যেটা হয়েছিল সেটা মানে আমি নিজেকে বদলেছিলাম, সেটা হলো 2004 সালে। 2003 বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা ব্ল্যাক ইয়ার। মানে কাজ কম, ছবির সাফল্য কম। তো তখন হয় না, একটা মানুষ যখন দেয়ালে পিঠ থেকে, তখন তার একটা ঘুরে দাঁড়াবার প্রবণতা আসে যে ঘুরে দাঁড়াতে হবে। তো আমি তখন ঠিক করলাম যে প্রবলেমটা কোথায়। আগে তো নিজেকে চিকিৎসা করি, তারপর বাংলা ছবি ঠিক করব।
আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্সিবিটারদের সাথে কথা, মানে হল মালিকদের সাথে কথা বলেছিলাম যে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, মানে তারাই সঠিকভাবে বলতে পারবে যে বলতে পারবে, কারণ যেহেতু তারা প্রতিদিন 3টে শো দর্শকদের চালনা করছে, দর্শকদের ছবিটা দেখাচ্ছে, দর্শকদের রিয়াকশনটা ফলো করছে, তাহলে ওরাই হচ্ছে ঠিক জাজমেন্টটা দিতে পারবে। তা ওরা আমাকে যেটা বললো যে শুনলাম এখন না ছবির দর্শক বদলে গেছে। মানে আগে যেরকম ওই দল বেঁধে মহিলারা আসতো, মানে মধ্যবিত্ত মহিলারা, মানে বাড়ির কাজের লোক, মা বৌদি সব একসাথে যে 5-6 জন, ওই দর্শকটা নেই। এখন দর্শক হয়েছে খেটে খাওয়া মানুষ, যারা মানে যার জন্য ম্যাটিনি শোয়ের থেকে ইভিনিং আর নাইট শোটা বেশি। হুম, মানে তারা প্রতিদিন মানে ডেলি ওয়েজেসে যারা কাজ করে, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তারা তাদের মতো করে গল্প বলুন আপনি। এখন গল্পটা তো নানান ধরনের হতে পারে, প্রধান যে জিনিসটা সেটা হলো মানুষের মুখের ভাষা। এমন একটা ভাষায় চরিত্ররা কথা বলবে যাকে ওই সমস্ত মানুষগুলো রিলেট করতে পারবে, মনে হবে যে ও আমারই লোক। ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে না, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি এটা চেয়েছিলাম, এই দুটো লাইন আমি আত্মস্থ করেছিলাম। মানে সেখান থেকেই একটা মাসকে কমিউনিকেট করতে চেয়েছিলাম যে আমি ওই মানুষগুলোর কথা বলবো, ওই মানুষগুলোর মাঝখানে গিয়ে দাঁড়াবো, তাদের কথা, তাদের প্রেম ভালোবাসা, তাদের অভাব অভিযোগ প্রতিবাদ সব কিছু আমি বলবো আমার চরিত্রের মাধ্যমে। এবং আমি খুব লাকি, সেই সময় আমি মিঠুনদাকে পেয়েছিলাম। আমার প্রথম ছবি মিঠুনদাকে নিয়ে হচ্ছে 2004 সালে, মানে 2003-এ আমি ওই রিসার্চটা করে ফেলেছিলাম। 2004 সালে আমি মিঠুনদাকে নিয়ে ছবি লিখলাম বারুদ। ব্লাডি বারুদ, হেক্কার বারুদ, লাতখোর বারুদ, ডিএসপি বরুণোদয় বসাক, নো FIR, ফয়সলা অন স্পট। তো এই যে হার্ডকোর, দেখো প্রতিটা মানুষ না, মানুষের মধ্যে প্রতিবাদী একটা মন আছে, আমরা পারি না, সিস্টেম আমাদের প্রতিবন্ধী করে রেখে দিয়েছে। আজকে আমি প্রতিবাদ করতে যাব, আমাকে ভাবতে হবে আমাকে গার্ড করবে কে? প্রশাসন আমাকে গার্ড করবে না, প্রশাসন উল্টো দিকের লোকটাকে গার্ড করবে। আমার ফ্যামিলি আছে, আমি তাদের একমাত্র রক্ষাকর্তা, আমি তাদের একমাত্র অন্নদাতা। আমার কিছু হলে পরিবারটা ভেসে যাবে। এই যে পরিবারের কথা ভাবতে গিয়ে ভাবতে 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 আমরা ফাটাকেষ্ট হতে পারিনি। কিন্তু কোথাও যেন সেই ইচ্ছেটা রয়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি বুকের মধ্যে ফাটাকেষ্টকে পুষে রেখেছে একদম। আজকে সেটা কিন্তু বাস্ট করছে, ফাটাকেষ্টরা রাস্তায় নামছে। এই প্রতিবাদের জিনিসটা আমি অনেক আগে বলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে বাঙালি স্বাধীনতার যুদ্ধ করেছিল সে কেন কেন্নর মতো গুটিয়ে থাকবে, সে কেন ঘর কোনো হবে। এই প্রতিবাদের ভাষাটা আমি সেদিন লিখতে পেরেছিলাম। দেন ইট কন্টিনিউস। পরপর আমি জমি আন্দোলন নিয়ে তুলকালাম করেছি। যে আমি যখন তুলকালাম করি তখন সিঙ্গুর সবে শুরু হচ্ছে, নন্দীগ্রাম কোনো ছবিতেই নেই। কিন্তু যে ঘটনাগুলো আমাকে অরদা বলেছিল, তুই কি মানে হয়ে গেছিস রে, মানে বাল্মীকি হয়ে গেছিস, রাম জন্মাবার আগে রামায়ণ লিখে দিয়েছিস, মানে তুই যেগুলো লিখেছিস সেগুলোই আজকে হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, এই যে ছবিগুলো দেখো, মানুষ ছবিকে ফ্লপ করায়, মানুষ ছবিকে হিট করায়, মানুষ ছবিকে ব্লকবাস্টার করায়। মানুষের গল্প বলতে পেরেছিলাম আমরা, মানুষের জীবনধারাকে। আমি কিন্তু সেই মানুষগুলোর কথা বলছি যে মানুষগুলোকে আমি চারপাশে দেখতে পাই, রাস্তা হাঁটতে গেলে যে মানুষগুলোর সঙ্গে আমার ধাক্কা লেগে যায়। দাদা কিছু মনে করবেন না,
এটা আমি কিন্তু ওই মানুষগুলোর কথা বলিনি যে দামি গাড়ি করে, কাঁচ ঢাকা দামি গাড়ি করে হুশ করে বেরিয়ে যাচ্ছে। সেই মানুষের জন্য ছবি আমি করিনি, করতে চাইও নি। সাধারণ মানুষের গল্প বলতে চেয়েছিলাম। এই যে তুমি প্রতিবাদের কথাটা বললে, যে সময়টাতে তুমি তুলকালাম লিখছো এবং এই সিঙ্গুর, নন্দীগ্রাম, এই ফেজটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়ে যাওয়া একটা স্টেটের, এই সময়ের মানুষ পথে নেমেছে, প্রতিবাদ করেছে। আজকের বাংলা সিনেমা সেই প্রতিবাদের কথাটা আর বলতে পারছে না কেন? তোমার কি মনে হচ্ছে সেই জায়গাটা নেই এখন? বাঙালি খুব মানে খুব নিশ্চিন্তে দেখো, জীবনযাপন করছে। আমি না মনে করি যেটা ছবিটা ছবির মতো হচ্ছে না। এইটা কিরকম জানো তো, মানে ওই সাবেকি পুজো আর থিম পুজোর মতো হয়ে গেছে। সাবেকি পুজোতে যে মানুষটার ভিড় হয়, সে মানুষটা ওই প্রতিমাকে ভালোবেসে ঠাকুরটা দেখতে যাচ্ছে। আর থিম পুজোটা হচ্ছে ওই চমক দমক, প্যান্ডেল কীরকম হয়েছে, লাইট কীরকম হয়েছে, এ হয়েছে, তাকে নিয়ে একটা বিশাল প্রচার, হেন তেন কোটি কোটি টাকার বাজেট নিয়ে একটা প্যাকেজ তৈরি হচ্ছে। আমার খুব ইচ্ছা করে নিজেকেই নিজে প্রশ্ন করি, উৎসবটা তো 4 দিনের, এখন তো আরও আগে উদ্বোধন হয়ে সেটা 6-7 দিনের হয়েছে। ঠাকুরটা যদি 1 মাস থাকে, এই ভিড়টা কি থাকবে? একদমই নয়। একটা কোনো পুজোতে, আমাদের বাস্তু পুজোতেও হয় না, অনেক বাড়িতে দুর্গা ঠাকুরটা থাকে সারা বছর। সেখানে কিন্তু প্রতিদিন অন্তত 10টা মানুষও থাকে। এইবার ওই প্রতিমার জায়গায় বাংলা ছবিটাকে বসাও তুমি। প্রতিটা ছবির মেয়াদ শেষ হচ্ছে 7 দিনে ম্যাক্সিমাম। এত প্রচার, এত ঢক্কানি নাদ কি হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা চমকের উপর জোর দিচ্ছি। মানে যারা ছবি বর্তমানে করছে, বানাচ্ছে, চমকের উপর জোর দিচ্ছি। সবকিছু ভাবছে, গল্পটা নিয়ে ভাবছে না। মানুষের গল্প বলতে হবে। আমরা তো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নিয়ে কাজ করেছি। এটা বিশ্বাসযোগ্য যে একটা মানুষ মারবে, 5টা গুন্ডা ওপরে আকাশে ভাসবে? সম্ভব এটা? আমরা তো রূপকথার গল্পই বলতে চেয়েছি। মানুষ রূপকথার গল্প ভালোবাসে, তার মতো করে রূপকথার গল্প বলতে হবে। যে গল্পটা সে ছোটবেলা থেকে আজন্ম লালন করে এসেছে, তার সাথে যাপন করেছে, সেই গল্পটা বলতে হবে। চমক দমকে বেশি দিন টিকে থাকা যায় না। আর তা বলে কি ছবি হিট হচ্ছে না? বছরে 1-8টা ছবি হিট করে, আমাকে বলো, একটা এত বড় ইন্ডাস্ট্রি একটা হিট ছবি দিয়ে কি চলে? না, একদমই না। তার জন্য অনেক হিট ছবি, অনেক। আমরা যখন করতাম, আমরা আমার ছবি রিলিজ হয়েছে বছরে 8টা, তার মধ্যে 6টা ব্লকবাস্টার। তো ওই ধারাটা, আমি তো ম্যাজিক জানি না। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, মানুষ যা ভালোবাসে, আমার চারপাশের মানুষকে আমি যেভাবে দেখেছি, আমি তাদের গল্প বলতে চেয়েছি। সেই জিনিসটা যখন হারিয়ে গেল, এবং এটা আরো ধস নামলো পোস্ট কোভিডে, যখন হলে যাওয়াটা বন্ধ হলো। একটা কি হয়, আমরা একটা বন্যা এলে কি করি, মানুষ তখন তো চাষের জমি টমি সবকিছু নষ্ট হয়ে যায়, সবকিছু। আবার তো তাকে আমরা রিফর্ম করি, সেই পলি সরিয়ে আবার তাকে চাষযোগ্য সার জল দিয়ে, রোদে পুড়ে করে চাষযোগ্য দিয়ে আমরা তাকে আবার চাষযোগ্য করে তুলি, বাসযোগ্য করে তুলি বাস্তু জমিগুলোকে। তাহলে করা যায়, বাসস্থান গড়া যায়, ফসল ফলানো যায়। এই পলি আর আবর্জনাটাকে সরানো হচ্ছে না, আমরা সেগুলোর উপর না কার্পেট বিছিয়ে দিচ্ছি। এই কার্পেট দিয়ে বলছি উই আর ফাইন। এটা নিজেকে প্রতারণা করা হচ্ছে, এবং তার ফল ভোগ করছে গোটা একটা ইন্ডাস্ট্রি। এই যে সিনারিওটা এটাই।
না, তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট যে উম, মানুষ সেই গল্পটাই শুনতে চায় বা সেই গল্পটাই দেখতে, যেটা নিজের রিলেট করে সেই জায়গাটা, এবং সেইখানে এনকে সলিল একসময় একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছিল, একটা ভাষা তৈরি করে ফেলেছিল, এবং মাস পিপলের ভাষাটা তুমি বলেছিলে যে ডায়লগস, যে ডায়লগ ইম্পর্টেন্ট। তা এখন মানুষ সেটা শুনতে চাইছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা প্রশ্ন যেটা, যে তাহলে এনকে সলিলকে কি এখন ইন্ডাস্ট্রি সেইভাবেই, মানে যে মাস পিপলের কথাটা বলেছিল সেইটা আর চাইছে না, যার জন্য এনকে সলিল আর সেই সিনেমাটা লিখছে না? দেখো, আমি বরাবরই আমার শর্তে কাজ করেছি, আজও করি। আজকে আমি লেখা তো থামে না, আমি এখন সিরিয়াল করছি। আমার যে সিরিয়াল করি সেই সিরিয়ালগুলোই অন্য মানের হয়, কারণ আমি মুশকিলের জায়গাটা আরেকটা কোথায় জানো তো, আমি ভাবলাম যে আমি সিরিয়ালে যখন এলাম, আমি ছবিটাকে ঘাড়ে করে টিভির ফরম্যাটে নিয়ে এলাম। ফলে আমার সিরিয়ালগুলো যখন দেখে দর্শক, বলে একটা আধ ঘন্টার ছবি দেখছি। আর যারা ছবি করতে এলো তারা সিরিয়ালে লোক সিরিয়ালটাকে ছবির জায়গায় নিয়ে গেল। ফলে ছবিগুলো যখন হচ্ছে তখন লোকে বলছে এগুলো আমরা বসে মনে হচ্ছে সিরিয়াল দেখছি। তফাৎটা এই জায়গাতে হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা কোনোদিনই ডিসিশন টেকার বা ডিসিশন মেকার ছিলাম না, এটা বরাবরই প্রডিউসাররা ছিল। প্রডিউসাররা একসময় ভেবেছিল যে এই ছবিগুলো চলছে, আর তখন মানুষ তো সাফল্য চায়। এইবার সাফল্য সময় আমরা দিয়েছি, তারপর যেটা ধাক্কাটা এলো কোভিড। মানুষের হাতে টাকা নেই, মানুষ হলে যেতে পারছে না। এই সময় যেটা দরকার ছিল মানুষকে হলে ফিরিয়ে আনার জন্য, আরো বেশি করে তাদের মতো করে গল্পটা বলা উচিত ছিল। কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা প্রযোজকরা সেফ গেম খেলতে চাইল। তারা ছোট ফরম্যাটের ছবি করে স্যাটেলাইট বেচে পয়সা তুলতে শুরু করলো। কারণ তাদের অফিস চালাতে হবে, তাদের স্টাফেদের মাইনে দিতে হবে। কোভিডে হাফ মাইনে দিয়েছে, এখন তো এবার ফুল মাইনে দিতে হবে। তাহলে দর্শক আসবে কি আসবে না এটা ভেবে ছোট ছবি করতে চাইল। তোমার রোগ যদি বড় হয়, প্যারাসিটামল দিয়ে কিন্তু সেটাকে সারানো যায় না, তোমাকে সুস্থ করে তুলতে হবে। তার জন্য দরকার ছিল আরো বড় মাপের ইনভেস্টমেন্ট, আরো বড় মাপের ছবি, যাতে মানুষ অনেক দুঃখে দুঃখে থাকলে না, মানুষ বলে চল ছবিটা দেখে মাইন্ডটা ফ্রেশ করে আসি। সেটা দরকার ছিল, সেটা হয়নি। আমি হলে বসে, আমি তো খুব মানে তার হয়তো পরিবারের কেউ মারা গেছে কোভিডে, এতে অনেককে হারিয়েছে, তাকে তার শোক তাপ এগুলো কাটিয়ে হলে ফিরিয়ে আনার জন্য তাকে অফুরান আনন্দ দেওয়ার দরকার ছিল। তাকে যদি তুমি দুঃখের আর একটা গল্প বলো, সে তো ওটা শুনতে আসেনি। যে ভুলটা সাউথ করেনি। রাইট, এই প্রসঙ্গেই আসতাম যে তার মানে সাউথ তার রুটে থেকেছে, তার কালচারকে, তার কালচারকে, তার কমার্শিয়াল। সাউথ কোনোদিন কম বাজেটের ছবি করেছে? ভিশন, তুমি ব্যবসাটাকে কি চোখে দেখতে চাইছো, তারা ওয়েট করেছে। আমরা আরেকটু ওয়েট করি, আরো কয়েক মাস ওয়েট করি, তারপর আমরা বড় বড় ছবিগুলোকে নামাবো। দেখো তুমি সেই ছবি, আয়রনিটা হলো সেই ছবি বাংলা থেকেও প্রচুর টাকা তুলেছে, যেটা বাংলা ছবি তুলতে পারে। তাহলে এখানে কি আমি বলবো সাউথ ইন্ডিয়ানরা ভরে গেছে? সেই অবাঙালি বাঙালি সবাই কিন্তু ছবিগুলো দেখেছে। যেটা আর একটা জিনিস হলো গন্ডগোলের জায়গা, কোনো নতুন হিরো হিরোইন প্রডিউসাররা তুলে আনতে পারেনি। চিরদিনই তুমি যে আমার পর আর কোন হিরো হিরোইন তুলে আনা হয়েছে? এটা একটা বড় ব্ল্যাঙ্ক, বিশাল ব্ল্যাঙ্ক। এবং সেই ধরনের হিরো যাকে মাস পিপল, দেখো আজকে বোম্বেও কিন্তু সেম ভুল করেছিল। সালমান একটা কথা বলেছিল যে আমরা বার্সোভা এইসবের জন্য, গোরেগাঁও বার্সোভা লোকের জন্য ছবি করছি, তারপরে এগোচ্ছি না। এই ভুলটা ওরা কোথা থেকে কারেকশন করলো? ওরা জওয়ান নিয়ে এলো, ওরা পাঠান নিয়ে এলো, ওরা সাইয়ারা নিয়ে এলো, ঘুরে দাঁড়ালো ওরা। আমরা কি করলাম?
আমরা কিছু একটা বানিয়ে দর্শককে জোর করে গেলাতে শুরু করলাম। যে যে ছবিগুলো তারা নিজেরাও বুঝতে পারছে এই ছবির মধ্যে দম নেই, তাই বিশাল একটা প্রচার হেন তেন করে প্রায় ছবির যা খরচা করেছে প্রচারও তাই খরচা করে দিয়েছে। মানে তুমি বলতে চাইছো যে এখানে যে আমরা যেমন তেমন ভাবে একটা সিনেমা বানিয়ে দর্শককে খাওয়াতে চাইলাম, এই যে প্রসঙ্গটা, মানে Exactly, exactly. তার মানে এখানকার ডিরেক্টর বা প্রযোজকরা কি এটা বিশ্বাস করে যে আমি যেটা বানাচ্ছি সেটাই দর্শক দেখবে এবং সেটাই খুব আমার তো তাই মনে হচ্ছে, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। দেখো একটা কথা বলি, আমরা কি বলি যে জনতা জনার্দন এবং দর্শক আমাদের কাছে ভগবান। তুমি তাকে বাধ্য করতে পারো না। আর আমাদের আজকে সমাজ গড়া টড়া সব কিছু হচ্ছে প্রান্তিক মানুষরা। আমাদের শিকড় তো মানে মাটির মধ্যে গেঁথে আছে প্রান্তিক মানুষের জীবন নিয়ে। তোমরা হল থেকে প্রান্তিক মানুষগুলোকে সরিয়ে দিলে। বাংলা সিনেমা আজকাল সেই প্রান্তিক মানুষটা না, তোমরা গ্রামের সরিয়ে মানুষের কাছে যাচ্ছে না। তোমরা এমন ছবি বানালে যেটা একদম যেটা শুনবে বা তাদের কেন। দেখো ভাই, আমি চায়ের দোকানে ভাঁড়ে চা খেতে অভ্যস্ত, তুমি আমাকে দিচ্ছ ক্যাপাচিনো, আমি তো ওটা স্বাদটা বুঝি না। তুমি তাতে একটা কফি দিয়ে হার্ট সাইন ফাইন দিয়ে একটা দিয়ে তার মধ্যে একটা ব্রাউনি দিয়ে এই দিয়ে আমি আমাকে সাজিয়ে দিলে, রক্ষে করো ভাই, তোমার কফি তুমি তোমার কাছে রাখো। সে তো ক্যাপাচিনো উচ্চারণও করতে পারছে না। এইটা আমি ভাত ডাল আলু পোস্ত খেতে চাই, তুমি আমাকে সিজলার দিচ্ছ। আমি তো ওই সিজলারের মধ্যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো সেটাও তো জানি না। আর তার ফলে কি হলো, সিঙ্গেল স্ক্রিনগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। টাকা দিত কিন্তু সিঙ্গেল স্ক্রিনরা। তার কারণ কি জানো, সিঙ্গেল স্ক্রিনের আমরা বলি ভাঙতি খরচ, মানে একটা ছবি চালাতে গেলে যে রেভিনিউ দিয়ে এ দিয়ে যেটা থাকে সেটা সিঙ্গেল স্ক্রিন থেকে প্রফিটটা অনেক বেশি আসে। মাল্টিপ্লেক্সের এই ভাঙতি খরচটা অনেক বেশি। ফলে এখন যেটা বলা হয় এত কোটি টাকা বিজনেস করেছে অত কোটি টাকা বিজনেস করেছে, তুমি যদি এই জিনিসটা বাদ, বিজনেস করেছে নট প্রফিট, তুমি যদি এই জিনিসটা বাদ দাও তাহলে দেখবে 27 টাকা 12 আনা লাভ হয়েছে। তার কস্ট অনেক বেশি না। আর তাছাড়া ওই জায়গাতে মুশকিল হলো প্রান্তিক মানুষরা তো ওই হলগুলোতে ঢুকবে না। এমন নয় যে তাদের কাছে টাকা নেই, টাকা আছে, কিন্তু মাইন্ডসেট, আমি চেয়ারের ওপর পা তুলে বসে ছবি দেখতে অভ্যস্ত, আমার আনন্দ হবে আমি সিটি মারবো, আমি চেয়ারের ওপর উঠে নাচবো। হ্যাঁ, এখানে সেটা করতে পারবো না। চারপাশের লোকগুলো এমন তেরচা মেরে তাকাবে যে মনে হবে আমি বোধহয় কি অন্যায় করেছি রে ভাই। তার ফলে কি হচ্ছে, ছবিগুলোর সঙ্গে মানুষের আত্মিক যে যোগাযোগ সেটা হচ্ছে না। আচ্ছা, তুমি কখনো ভাবনি যে তাহলে আমি ডিরেকশন করব বা এই না, ধরনের? ডিরেকশনের কথা কিন্তু আমি ভেবেছিলাম। আচ্ছা, ডিরেকশনের কথাই তুমি একটা ভেবেছি। ছবি করেওছো। হ্যাঁ, মানে আমি করতে সেটা খুব শর্ট ফিল্ম ছিল। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি খুব মাসের একটা গল্প বলেছিলাম, সেই ছবিটা মানে শুটিং ডেটও ঠিক হয়ে গেছিলো, বড় হাউস ছিল বলে, মানে কোনো এক কারণে ছবিটা আমাকে লাস্ট মোমেন্টে জানানো হয়েছিল যে ছবিটা করা যাবে না। সেটার অনেক গল্প আছে, অনেকেই চাইনি আমি ছবি করি। মানে অনেকে চাইনি বলতে সেই ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব হ্যাঁ, নিশ্চয়ই, মানে ছবিটা তারা- না করো। হ্যাঁ, যাতে আমি ছবিটা না করি আর কি। আচ্ছা, তো যেমন আমার এভারেস্ট নিয়ে একটা ছবি করার প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল, এবং যারা শুনেছিল, কয়েকজন শুনেছিল, তারা বলেছিল যে এটা মানে একটা কাল্ট ফিল্ম হতে পারে। মানে বাংলা ছবির ইতিহাসে কেউ ভাববেই না এই ছবিটা। আচ্ছা, মানে আমার কোরাইটার হচ্ছে আমার স্ত্রী। ও যখন আমাকে বলেছিল যে এরকমভাবে একটা ছবি করা যেতে পারে, গল্পটা এটা, আমি প্রথমে সাহসটা পাইনি। তখন আমি বললাম এত এই বরফের মধ্যে এর মধ্যে হ্যাঁ জিনিসটা করা। তখন আমাকে ও কিছু টেকনিক, মানে বিদেশের কিছু ছবি টবি দিয়ে দেখা হলো। তখন আমি স্ক্রিপ্টটা আমরা দুজনে করতে বসলাম, এবং সেই স্ক্রিপ্টটা হয়েছিল একটা অসাধারণ স্ক্রিপ্ট। মানে বাংলা কেন, হিন্দিতেও মানে এই গল্প কেউ বলতে সাহস পাবে না।
কোয়েলকে নিয়ে আমরা ভেবেছিলাম, তো বাজেটের কারণে এবং আরো অন্যান্য ইনার কজে ছবিটা আর হয়নি। তো তারপর আমি ভেবে দেখলাম যে এখানে ছবি করাটা একটু টাফ, মানে অন্য ইকুয়েশন কাজ করে। আচ্ছা। তো আমি সেটার জন্য এখন অনেকে অফার আসে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি ছবিটা তো করব, রিলিজ করতে পারবো কি, সেখানে তো আবার আরেক রকম খেলা। মানে এই সংশয়টা আছে যে ছবি করলেই হবে না, সেটা রিলিজ করার একটা ওটা বড় ইম্পর্টেন্ট, game। ওটা সবচেয়ে ওটা একটা বিশাল গেম, ওটা বিশাল গেম। তো শুধু শুধু কারো টাকা মানে ডুবিয়ে লাভ কি? এনকে শরীরও এটা ভাবে যে আমি ছবিটা রিলিজ করতে পারবো কিনা, যার হাত দিয়ে ন্যাচুরালি, 70, কারণ 80টা আমি তোমাকে বলছি, আমার কাছে, আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি না, অন্য ইন্টারভিউতে ধরো সে আমার সম্পর্কে কিছু, ধরো তোমাদের এই পডকাস্টে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমি আমার সম্পর্কে কিছু বলছো, দেখবে কমেন্টসে অনেকেই হয়তো আসবে, দাদা আপনি ফিরে আসুন। কারণ তারা আমি ফিরে আসুন মানে আমি নয়, এনকে সলিলকে তারা চাইছে এই কারণে, এনকে সলিল ওই সময়টাকে ফিরিয়ে আনবে, তাদের জীবন কাব্যটাকে আবার তাদের কাছে ফিরিয়ে আনবে, তাদের ভালোবাসার জিনিসটাকে তাদের কাছে ফিরিয়ে আনবে। এটার জন্য তারা আমাকে চাইছে, কারণ আমি ওই লাখ লাখ প্রান্তিক মানুষের প্রতিনিধি। মানে এটা অদ্ভুত আশ্চর্য লাগলো যে প্রান্তিক মানুষ বা যে অডিয়েন্সরা তোমাকে ফিরিয়ে আনতে চাইছে যারা, অথচ তুমি বলছো তোমার এই ইন্ডাস্ট্রির লোকেরা এই চায় না যে এটা চায় না, তাহলে তো তারা আমাকে দিয়ে ছবি বলতো যে এখন তো আমি দেখলাম যে না, আর নয়। এই ইন্ডাস্ট্রিতে কাজ করার তো প্রচুর জায়গা আছে, কিন্তু ছবিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে গেলে প্রডিউসারদের মানসিকতার বদল দরকার। কারণ আমি কেন বারবার প্রডিউসারদের কথা বলছি, আমি যে থেকে কাজ শুরু করেছিলাম সে সময় দেখেছি যে প্রডিউসাররাই শেষ কথা বলে, কারণ তারা তো শুধু প্রডিউসার নয়, তারা ডিস্ট্রিবিউটারও, তারাই ছবিটা মার্কেটিং করে, তারা সাবজেক্ট বাছে, তারা আমার শুধু তো আমি একা নই, আমি, জিৎ গাঙ্গুলি, প্রিয়, গৌতম সুস্মি, সবাই আমরা একটা প্যাকেজ ছিলাম। এই প্যাকেজটাই তো নেই, তো বাংলা ছবি কমার্শিয়াল হিট হবে কি করে? তারপর সেই ডিরেক্টররা নেই যারা একের পর বলে বলে হিট দিত, না স্বপন শাহ আছে, না হরনাথ চক্রবর্তী আছে, না রবি কিনাগি আছে, না সুজিত গুহ আছে। আমি এখনকার ডিরেক্টর কাউকে ছোট করছি না, প্রবলেমটা যেটা, সেটা হলো এরা ওই মানুষগুলোকে চেনে না, ওই মানুষগুলোর মানসিকতাকে জানে না, সেই জীবনের গল্পটাকে জানতে হবে। কারণ এখন যারা, মানে তারা আমাদেরও পরের জেনারেশন যারা এসেছে, তারা খুব শিক্ষিত ডিরেক্টর, তারা ফিল্মটা খুব ভালো বোঝে, মানুষের জীবনটা কম বোঝে। জীবন দর্শন না জানলে জীবনের কথা বলা যাবে না। তারা জানে একজন পরিযায়ী শ্রমিক বাইরে গেলে তার পরিবারটা তার জন্য কি চিন্তা করে, তার জন্য প্রদীপ জ্বালিয়ে কোন মঙ্গল কামনা করে। তুমি তার সঙ্গে জ্যাজ মিউজিক বাজাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, সেটা যায় না। তখন সেখানে দেবে মঙ্গল দ্বীপ জেলে। মানে এখনকার দিনে তাহলে তো যারা ডিরেক্টর এবং রাইটার আছে তারা বলবে যে এনকে সলিল অনেক পুরনো সময়ের কথাবার্তা বলছে, যদি সময় পুরনো নতুন এগুলো হয় না, সময় সময়ের মতো চলে। পুরনো সময় বলেও কিছু হয় না, নতুন সময় বলেও কিছু হয় না। আবেগ কখনো পুরনো হয় না, প্রেম কখনো পুরনো হয় না। তাহলে তো আজকে রোমিও জুলিয়েট অবসলিট হতে হয়, লায়লা মজনু অবসলিট হতে হয়, চে গুয়েভারার লড়াই অবসলিট হতে হয়, আমাদের বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ অস্বীকার করতে হয়, মাস্টারদা সূর্য সেনকে ভুলে যেতে হয়। এগুলো সবই তো প্রতিবাদের ছবি, এগুলো সবই তো ভালোবাসার ছবি। আবেগ, প্রতিবাদ, এগুলো সময় বলে না, মানুষ সময়কে তৈরি করে, সময় মানুষ তৈরি করে না।
তাহলে কি তুমি এই জার্নিতে এই যে বিতৃষ্ণাগুলো বা এই যে ঘটনা প্রবাহগুলো তুমি ফেস করতে করতে কি আজকে নিজেকে কি তুমি গুটিয়ে নিয়েছো, নাকি না তোমার কাছে সত্যিই কোনো সিনেমার অফার আসছে না, ফলে না তোমার আমি সিরিয়াল লিখে চলতে হ্যাঁ হচ্ছে? মানে দেখো, প্রথম কথা হলো তোমাকে তোমার পরিবারের কথা ভাবতে হবে, তোমাকে আর্ন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম তুমি যে কাজটা করছো সেটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতে হবে। আমি সিরিয়াল থেকে এই তিনটে জিনিসই পাচ্ছি। আজকে আমার কাছে ছবি, হয়তো আমার কাছে ছবির অফার আসছে, আমি নিতে পারছি না, তার কারণ আমি ছবিতে যে পরিমাণ ব্যস্ত ছিলাম এখন তার চেয়ে বেশি ব্যস্ত। কারণ তোমরা সবাই জানো একটা সিরিয়াল করতে গেলে 24 আওয়ার্স সেটাতে সময় দিতে। সময়টা দিতে হয়, বিশেষত একটা রাইটারকে। আর আমি সেই রাইটার যে ছবি মানে ছবির সময় আমি ওতপ্রোতভাবে যুক্ত থাকতাম, আমি এডিটে গিয়ে রাফ কাট চেক করতাম, আমি ফাইনাল এডিট চেক করতাম, তারপর সেটা আরআরে যেত। অনেক সময় অনেক সময় আমি বসে ডাবিং করিয়েছি। আমার মনে হয়েছে যে আমি বলছি যে আমি যখন মন মানে না ছবিতে দেব ডাবিং করার পর আমি সুজিতদাকে বললাম, সুজিতদা আমার ডাবিংটা পছন্দ হয়নি, দেবের ক্যারেক্টারের যে ইমোশন, দেবের ক্যারেক্টারের যে প্যাশন সেটা আমি পাচ্ছি না, আমি দেবকে দিয়ে আবার ডাব করাবো। আমি দেবকে দিয়ে রিডাব করিয়েছিলাম। ছবি তার ভাগ্যে হিট লেখা ছিল, ছবি হিট। আই এম নট দ্যাট যে আমি ডাবিংটা করিয়েছিলাম বলে ছবি হিট করে গেছে, তা নয়। কিন্তু এই যে কমিটমেন্ট এইটা আর অফার, হ্যাঁ আমার কি হচ্ছে আজকে যে ছবিগুলো হচ্ছে এই ছবি অফার এলেও আমি করব না, কারণ আমি জানি ওটা ফ্লপ ছবি হবে, সেটা করতে চাই না আমি। কারণ ছবি যদি, কারণ আমার কাছে মানুষের প্রত্যাশা অনেক, আমি যদি সেই প্রত্যাশা পূরণ করতে পারি, নিজেকে আমি যদি প্রশ্ন করি যে আমি কি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবো, আমি কি সেই সাপোর্টগুলো পাবো, এটা যখন আমার ভেতর থেকে উত্তরটা আসে না, সেই ছবি আমি কেন করব? এটা তো আমার দর্শকের কাছে দর্শককে প্রতারণা করা। আর একটা ঘটনা কি বলো না, এই যে দেখবে যে আজকে মানে আমার সাথে অনেকেই একমত যে এই প্রচার করে একটা দেখলাম যে প্রযোজকরা সবাই মিলে নাচছে একটা ছবির প্রমোশনে। আমার না কোথাও ছোটবেলায় একটা ঘটনার কথা মনে পড়লো। মানে যখন প্রান্তিক জায়গায় বন্যা হতো সেই সময় না কিছু মানুষ ওই খোল করতাল নিয়ে যেখানটা একটু মানে মফস্বল বা এইসব জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ওই কীর্তন বাজিয়ে, হ্যাঁ তারা বলতো আমরা ভেসে যাচ্ছি, ভেসে গেছি, আমাদের সাহায্য করুন। আমার কোথাও মনে হলো বাংলা ছবিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। না, সেই জন্যই তো একটা মুভমেন্ট চলছে যে বাংলা ছবির পাশে দাঁড়াও। হ্যাঁ মানে এটাকে মুভমেন্ট বলবো না ভিক্ষা চাওয়া বলবো, আমি বুঝতে পারি না। এটা পরীক্ষা তুমি দিয়েছো, ঠিক আছে, তুমি সারা বছর পড়াশোনা করোনি, পরীক্ষার আগেও পড়াশোনা করোনি, তুমি পরীক্ষাটা দিতে বসেছো। তুমি যদি ভগবানের কাছে মাথা খোটো যে আমাকে স্টার নম্বর দিতেই হবে, ভগবান কি তোমাকে স্টার নম্বর দেবে? ভগবান তো খাতাটা দেখছে না, দেখছে তো একজন পরীক্ষক, তো সে তো তোমাকে 0 দেবে। দর্শক হচ্ছে এই পরীক্ষক। একদম। এমন একটা ছবি আমাকে বলো যে ছবিটা খুব ভালো হয়েছে, সেই ছবিটা ফ্লপ করেছে। তোমার মনে হচ্ছে যে খুব ভালো করেছো, কিন্তু ওই মানুষটার কি হয়েছে, নিজের পিঠ তো নিজে সবাই চাপড়াতে পারে। আমার সন্তান কানা হলেও সে পদ্মলোচন, কিন্তু মানুষ কি তাকে পদ্মলোচন ভাবছে? মানুষ তো তাকে কানাই ভাবছে। আত্মসমালোচনা করতে হবে। মানে কি হয় না, আমরা মুখ ফিরিয়ে নিয়ে বলছি যে আমরা বেশ ভালো আছি, মানুষকে তোমরা দূরে সরিয়ে দিচ্ছ, আবার বলছো আমাদের সাহায্য করুন। এটা হয় না। মানুষকে বুকে টেনে নিতে হবে, তার সাথে কোলাকুলি করতে হবে। একদম সুলদা, মানুষকে কাছে টেনে নিতে হবে এবং মানুষের সাথেই থাকতে হবে। মানে সিনেমাকে সাহায্যের প্রয়োজন নেই, সে যদি নিজের জায়গাটা ধরে রাখে মানুষ দেখবেই, এই কনফিডেন্সের জায়গা আছে। তোমার তো শুরুটা হয়েছে আকাশবাণীর, আমি রেডিও বেতার নাটক লিখতাম, বেতার নাটক লিখতে। তা সেই সময়টায় রেডিওই হচ্ছে, হ্যাঁ তখন ঘরে ঘরে রেডিও আর কি। মানে ওই ধরো আমরা তো বিধুভারতীর জন্য লিখতাম, মানে কমার্শিয়াল
এটা আমি বরাবর কমার্শিয়ালিতেই এসেছি। বিভিন্ন এজেন্সিগুলো ওই 15 মিনিট, আধ ঘন্টার, ম্যাক্সিমাম আধ ঘন্টা এরকম নাটক লিখতো তো। বাস্তব বিভিন্ন প্রোডাক্ট স্পন্সর করতো। এখন যেমন টিভিতে স্পন্সর করে, তখন ওরা রেডিওতে স্পন্সর করতো, নাম করা কোম্পানি, মানে আমাদের ভারতবর্ষের কোম্পানি যারা। তো সেই সময় দাঁড়িয়ে আমার তখন একদমই, মানে আমি তখন স্কুলে পড়ি, আচ্ছা, হ্যাঁ, মানে সেই সময় দাঁড়িয়ে আমি রেডিও নাটক লেখা শুরু করেছিলাম। আমি বোধহয় পার নাটক লিখে 75 টাকা, 60 টাকা প্রথমে পেতাম, তারপর 15 টাকা বাড়িয়েছিল, 75 টাকা পেতাম, যেটাতে আমার গাড়ি ভাড়াটা হয়ে যেত। মানে রেডিও নাটক লিখতে লিখতে তারপরে তোমার মনে হলো যে আমি সিরিয়াল বা সিনেমা? হ্যাঁ, মানে আমি বেশ বুঝতে পারছিলাম যে যখন মানে টিভিটা এসেছে, এবং টিভিতে দূরদর্শন, অনলি দূরদর্শন চ্যানেল বলতে প্রাইভেট চ্যানেল তখনও আসেনি প্রাইভেট চ্যানেল। তখন দূরদর্শনে ওই 13 করে এপিসোড দিত, মানে সপ্তাহে একদিন দেখানো হবে, 13টা এপিসোড। তারপর তুমি যদি খুব ভালো করো তাহলে তোমাকে আরো 13টা এক্সটেনশন দিতে হবে। আচ্ছা। এবং সেই পারমিশন পাবার জন্যে আমার মনে আছে, এই তোমাদের উল্টো দিকে, মানে দূরদর্শন ভবনের সামনে রাত জেগে বিশাল লাইন, মানে দূরদর্শন থেকে মানে ওই লর্ডস বেকারির মোড়ে প্রায় হাফ আর একটু গেলে, মানে অত পর্যন্ত লাইন হতো, ভারত পেট্রোলিয়াম অব্দি। হ্যাঁ, মানে অত পর্যন্ত লাইন পড়তো যে পরের দিন ওই প্রজেক্টটা জমা দেবার জন্য। মানে আমরা রাত জেগে লাইন দিয়েছি, আমাদের প্রডিউসার ডিরেক্টররা বলতো, ভাই দেখো, কাজ করতে গেলে ওই রাস্তায় লাইন দিতে হবে। মানে সেই রাস্তার লাইন থেকে এসে নিজের একটা রাস্তা বানানো, নিজের রাস্তা বানানো, এটা একটা লং জার্নি। মানে আমি খুব ধাপে ধাপে উঠেছি। মানে রেডিও থেকে যখন আমি দূরদর্শনে কাজ করতে গেলাম, তখন আমার বরাবরই স্ক্রিপ্টেই আমি, কিন্তু দূরদর্শনে স্ক্রিপ্ট করতে গিয়ে আমার যেটা মনে হয়েছিল যে ক্যামেরাটাকে জানা দরকার। এবং আমি স্ক্রিপ্ট রাইটিং তুমি যদি বলো যে আমি কার কাছে শিখেছি, আমি সত্যজিৎ রায় স্ক্রিপ্ট পড়ে শিখেছি। আচ্ছা। আমি স্ক্রিপ্টটা পড়লাম, তখন দেখলাম যে ফিল্ম স্ক্রিপ্ট এইরকম একটা হয়, আবার মৃণালদা যখন স্ক্রিপ্ট করেন সেটা আর একটা রকম। মৃণালদা স্ক্রিপ্ট ভীষণ টেকনিক্যাল ওরিয়েন্টেড, আর সত্যজিৎ রায় স্ক্রিপ্ট ভীষণ সাহিত্য নির্ভর। আমি এই দুটোকে লার্নিং প্রসেস করলাম, এবং আস্তে আস্তে আমি ওই নিজের মধ্যে, দূরদর্শনে আমি সহকারী, আমি কিন্তু রাইটার হিসেবে জয়েন করিনি, আচ্ছা, আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলাম। এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করতে করতে ওই স্ক্রিপ্ট কারেকশন করা, আমি মোহিত চ্যাটার্জির অনেক স্ক্রিপ্ট কারেকশন করেছি। করতে করতে আমি কাজটা ওই ফিল্ম স্ক্রিপ্টটা শিখেছিলাম। তারপর আমি যেটা করলাম, আমি বিদেশের ওই স্ক্রিন প্লে একটা ক্লাব ছিল, তার মেম্বার হলাম। ওরা অনলাইনে সাজেশন দিত, এবং ওখানকার ছিল গ্লেন বসিক ছিল ওদের সেক্রেটারি। কোনো প্রশ্ন করলে উত্তরটা দিত, তা আমি বিভিন্ন রকম প্রশ্ন করতাম, উনি সেগুলো রিপ্লাই দিতেন মেলে। তো সেভাবেই শেখা, নিজেকে আপগ্রেড করা। এবং আমি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিন প্লে সফটওয়্যারে স্ক্রিপ্ট করত। আচ্ছা, হ্যাঁ। কারণ অত বছর আগে, আমি মানে তোমাকে বলছি 2003 সালে পশ্চিমবঙ্গে ডিটিপি শুরু হয়নি, হাতে লেখা। আমি তখন ডিটিপি শুধু নয়, আমি সফটওয়্যারে স্ক্রিপ্ট করতাম। মানে এটা আমি কিভাবে করেছিলাম জানো, মানে অনেক বেশি কথা বলছি হয়তো, না, হ্যাঁ, মানে এটা খুব জানার আর কি, যে আমি একটা ওই বিদেশি ডিরেক্টরের একটা ডকুমেন্টারি বা এরকম কাজ করছিলাম ডেনমার্কের। তো সেখানে হঠাৎ দেখলাম ওরা যে মানে প্রি প্রোডাকশন ফাইলটা পাঠিয়েছে, মানে প্রচুর 14-15 পাতার, মানে আর পুরো মেথডিক্যাল, মানে কোন শটের কি কে থাকবে না থাকবে, কি থাকবে তার রিকুইজিশন, সেই রিকুইজিশন কোথায় পাওয়া যাবে, পাওয়া যাবে, হেন তেন, এইসব, মানে পুরো জিনিসটা মহাভারত পাঠিয়ে দেওয়া। মানে এই মানুষগুলো কত খাটে
আমাদের এখানে তো এরা কিছুই খাটে না। তখন আমাকে যিনি ডিরেক্টর সে বললেন যে এরা কিছুই খাটে না, আমাদের এখানকার লোক তবু খাটে, এরা কিছুই খাটে না। এরা যেটা করে এরা সফটওয়্যার বানিয়ে নেয় এবং সফটওয়্যারে বাটন টিপলেই ওটা বেরিয়ে আসে। আচ্ছা, তখন আমি ওগুলো নিয়ে কাজ করলাম, খোঁজ খবর নিলাম। তো আমার এক প্রডিউসার ছিল, সে বলল যে আপনার এটা চাই। আর তখন এখানে পাওয়া যেত না ওগুলো, ওটা হলিউডের সফটওয়্যার। আর ওর ওই ছিল কল সেন্টার ছিল, এই সমস্ত বিজনেস ছিল। তা আমার খুব মানে আমাকে ভীষণ ভালোবাসতো, আমার বন্ধুর মতো ছিল। তো বলল যে আমি আপনাকে এনে দেবো। তো ওই আনলো, তারপর আমার সেটা নিয়ে রিসার্চ করা, সেইভাবে করতে করতে তারপর সেগুলো নিয়ে এবং আমি যেটা করেছিলাম, ওরা তো ইংরাজি ফন্ট এতে লিখছে সব কি, আমি ওটার সঙ্গে আরও যেটা যোগ করেছিলাম, আমি ওটার সঙ্গে বাংলা যোগ করে দিয়েছিলাম, বাংলা সফটওয়্যার অ্যাটাচ করেছিলাম। ফলে ওটা দুটো সফটওয়্যার একসাথে চলে। মানে ওইখানে এটা তুমি সেই সময় আমি 2003-04 বলছি, কথা মানে এখন 2025-এর নয়, 25-এর নয়, মানে সেই সময় আমি ফাইনাল ড্রাফটে কাজ শুরু করেছিলাম। এই যে তুমি এই যে লেখাটা মানে সেলফ ট্রটার হিসেবে নিজেকে আস্তে আস্তে তৈরি করা, শেখার জায়গাটা তৈরি করলে এবং দীর্ঘ বছর ধরে লিখতে লিখতে মানে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যিনি বলা যায় যে রাইটার স্টার বাংলায়। মানুষ স্টার বানিয়েছে, মানুষ বানিয়েছে, কিন্তু হ্যাঁ ইনক্যাচুয়ালি রাইটার স্টার। এবং তুমি যেমন মৌলিক লেখা লিখেছো, তেমনি রিমেক গুলোকেও বাংলার মতন করে রেখেছো। এই রিমেক শব্দটাতে না আমার একটু আপত্তি আছে। দেখো, আমি তো ম্যাক্সিমাম সাউথের ছবি নিয়ে কাজ করেছি, কন্নড় করেছি, তামিল করেছি, তেলেগু করেছি, মালায়ালাম করেছি। এটা বুঝতে হবে কোন ছবিটা চলবে আর কোন ছবিটা চলবে না। আমি অনেক ছবি রিজেক্ট করে দিয়েছি, প্রডিউসাররা বলেছিল এই একটা ছবি আছে, রিজেক্ট করে দিয়ে, এটা বাংলা কালচারের সাথে যাবে না। আমি যেটা করতাম, আমি ছবিটাকে রিক্রিয়েট করতাম, আমাদের বাংলার মতো করে ছবিটাকে আমি রিক্রিয়েট করতাম। ফলে অন্যেরা রিমেক মানে ওই ছবি নিয়ে কাজ করলে সেটা রিমেক হয়, আমারটা রিক্রিয়েট হয়। আমাকে অনেকে বলেছে মানে আমি তো ফাটাকেষ্ট যেটা করি ওটা নায়কের একটা অ্যাডপশন, মানে অনেকেই বলেছে মানে ইটস দ্য গুড অ্যাডাপ্টেশন ফিল্ম। মানে এটা হচ্ছে লার্নিং প্রসেস, যে একটা ফিল্মকে কিভাবে অ্যাডাপ্ট করে, মানে মূল ছবি হিট করেনি কিন্তু এই ছবিটা হিট করে বেরিয়ে গেছে, মানে ব্লকবাস্টার হয়েছে। তো এইটা ভাবতে হবে। মানে আর একটা জিনিস, মানে আমার কাছে এরকম প্রডিউসাররা অনেক ছবি দিত, তা আমরা তখন একটা ছবি জিতকে নিয়ে হবে, কি ছবি, এ ছবি, হ্যাঁ। তো আমাকে প্রডিউসার মানে নিষ্পাল সিং রানী আমাকে বললে একটা ছবি আছে, আর শ্রীকান্ত ছিল। মানে আমরা তখন সকালবেলা ঢুকলে একটা ছবি মানে কন্টেন্ট রেডি করে আমরা পাঠিয়ে দিতাম, সেভাবেই ফাটাকে এসে একটা মানে বিশাল মজার গল্প আছে। তো আমাকে বললো এই ছবিটা কারোর ভালো লাগছে না, তুই একবার দেখ তো। ছবিটা রাইটস নেওয়া আছে, অনেক টাকা রাইটস কেনা আছে ছবিটা, ছবিটা পড়ে থাকলে মানে টাকাটা লস হচ্ছে আর কি। ছবিটা ঠিক আছে। ছবিটা আমি দেখে বললাম এই ছবিটা তোমরা ফেলে রেখেছো? বলো তোর ভালো লেগেছে, তো কারোর ভালো লাগেনি ছবিটা। বললো, আমি বললাম ঠিক আছে, তো আমি 10-12 দিন পরে ফোন করছি। আমি ছবিটা লিখে বললাম যে আমি তোমাদের শোনাবো স্ক্রিপ্টটা। শোনার পর শ্রীকান্ত রানে এরা সঙ্গে সঙ্গে বললো যে আমরা ছবিটা করছি, তো একবার জিৎকে শোনা। তো আমি জিৎকে শোনালাম, জিৎ বললো নেক্সট ফিল্মে এটা করব। রবি কিনাগিকে বোম্বে থেকে ডেকে আনা হলো। वो फिल्म तो मुझे अच्छा नहीं लगा, कुछ है ही नहीं। ना सुन लीजिए, चलो तुमने मैजिक दिखाया। ওই ছবিটার গল্প সেরকম কিছু ছিল না। আমি যেটা করেছিলাম হার্ড কোর কিছু ডায়লগ আর কমেডি পাঞ্চ করেছিলাম। একটা সাধারণ ছেলে নর্থ বেঙ্গলের,
এবং তার জীবন কাহিনী তুলে ধরেছিলাম, তার প্রতিবাদ, তার প্রেম, এই দুই পয়রা ফলা ছবি ব্লকবাস্টার। রবিজিকে খুব একটা কথা বলেছিল, রবিজিকে যখন প্রেস মিটে জিজ্ঞেস করেছিল যে আপনার এই ছবিতে কি আছে যেটার জন্য দর্শক যাবে, রবিজি একটা কথাই বলেছিল, এনকে সেলিল হ্যাঁ না, আর কে চাইয়ে। ক্যা বাত, মানে এই কনফিডেন্সের জায়গাটা ইনকে সলিল নিজের স্ট্রাগল দিয়ে প্রমাণ করেছে দেখো যে মানে আমি এটা আছি, খুব মানে এটা খুব গর্বের জায়গা। মানে এক্সিবিটাররাও বলতো হ্যাঁ তুমি আছো তো, 4 সপ্তাহ এমজি পেয়ে যাবো, মানে মানি গ্যারেন্টি। তখন একটা যেটা হতো, এখন সেটা হয় না। হুম, তখন এই ডিস্ট্রিবিউটারদের ঘর থেকে না ছবি নিতে গেলে তোমাকে ধরো ডিস্ট্রিবিউটাররা বলে ভাই 4 উইকস মানি গ্যারেন্টি এমজি চাই, মানে তোমাকে ওই 4 উইকের টাকাটা দিয়ে ছবিটা নিতে হবে। এবং আমার মিঠুনদার কম্বিনেশনটা এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে ওরা অনায়াসে দিয়ে দিত ওই এমজিটা দিয়ে ছবিটা নিয়ে নিত, কারণ ওরা জানতো যে ছবিটার থেকে আমরা হ্যাবক টাকা তুলবো। তো এইভাবেই আমরা ধাপে ধাপে মানুষকে আনন্দ দিয়ে গেছি, মানুষও আমাদের ওই রিটার্নটা দিয়েছে। আজকে বোধহয় মানে ভারতবর্ষে কোনো রাইটারের এরকম নেই, শুধুমাত্র একটা ডায়লগ দিয়ে একজন রাইটারকে চেনা যায়। তুমিও যখন আমার ইন্ট্রোডাকশন দিলে তুমি ওই ওই ডায়লগটাই dialogue-টা প্রথম দিয়ে, বললে, হ্যাঁ, কারণ সেটাই। ওটা আমার নামের সাথে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। মানে এমনই যে ফাটাকেষ্ট আর আমি আলাদা কিছু নয়, কিন্তু অনেককে বললে তবে মনে করবে যে এই হাত দিয়ে কিন্তু চিরদিনই তুমি যে আমারও বেরিয়েছিল, এই হাত দিয়ে মন মানে না বেরিয়েছিল, যেগুলো একদমই প্রেমের ছবি। একদম আসলে কি গল্প বলছি আর কিভাবে বলছি এটা খুব ইম্পর্টেন্ট, সেইটা এখন নেই, মিসিং। মিসিং। মানে এই যে এক্সারসাইজটা এটা করা দরকার, সেটা দেখো পূর্বসূরিকে তুমি একেবারে অস্বীকার করে দেবে তাহলে তো বাংলা ছবির ইতিহাসটাকেই অস্বীকার করতে হয়। করতে হয়, রাইট, একদম ভবিষ্যৎ তার বর্তমানের সাফল্য কিন্তু অতীতেই লুকিয়ে আছে। একদম অতীতকে ধরেই বর্তমান। তুমি যখন আজকে একটা ছবি বানাতে যাবে, যে প্রডিউসার ধরো 50টা হিট ছবি দিয়েছে, তাকে ভাবতে হবে আমার গত 50টা ছবি হিট হয়েছিল কেন। ফর্মুলাটা তো ওখানেই আছে, ফর্মুলার বদল হয় না। তোমাকে জানা মানে তোমার ছবিগুলোকে জানা, তোমার সংলাপগুলো জানা, কিন্তু ব্যক্তিগত সলিলদাকে আমরা খুব কম জানি। মানে ব্যক্তিগত সলিলদাটা কি? আসলে দেখো তুমি যে কোনো মানুষকেই সলিলদা হিসেবে ধরে নিতে পারো, যে কোনো সাধারণ মানুষকে, যে তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যে তোমাকে বললো যে ভালো আছেন দাদা, এটাই এনকে সলিল। আমি খুব সাধারণভাবে বেড়ে ওঠা একটা মানুষ, কিন্তু যে ফ্যামিলি আমি বিলং করতাম সেটা হচ্ছে ভীষণ অর্থোডক্স ফ্যামিলি। কারণ আমার বাবা ছিলেন বিদেশি কোম্পানির মেরিন ইঞ্জিনিয়ার। মানে সেই সময় প্রায় সারা পৃথিবী ট্যুর করেছেন, আচ্ছা, এবং ন্যাচারালি প্রায় সাহেবী মানুষ, লম্বা, মানে আমাকে দেখে আমার বাবার কল্পনা করতে পারবে না, লম্বা চওড়া মানুষ, ডার্ক হ্যান্ডসাম। তো ন্যাচারালি সেই সাহেবী মানুষটা কখনোই চাইবে না তার ছেলে এই ধরনের কাজ করুক, সিনেমার মতন একটা মাধ্যমে আসুক। তিনি চাইবেন তার ছেলে ইঞ্জিনিয়ার হোক। আমি সায়েন্স নিয়ে পড়েও ছিলাম, কিন্তু হায়ার সেকেন্ডারির পর বা হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমি কেন এখানে, মানে আমি কেন ইনস্টিটিউশনে। এই বাঁধা ধরা জীবন, এই কারো লিখে দেওয়া কিছু পড়া মুখস্থ করা, লিখে দেওয়া বই মুখস্থ করা, তাকে উগরে দেওয়া, এটার জন্য বোধহয় আমি নই। কিন্তু ওই সাহসটা আমার ছিল না যে আমি বলবো। তার জন্য পরিপূর্ণভাবে ওই ফিল্মে আসার জন্য আমাকে ওই গ্র্যাজুয়েশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সায়েন্স গ্র্যাজুয়েটটা হলাম, টাটা বাই বাই। এবারে আমি, যার জন্য আমার বাবার সাথে আমার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল। মা আমার খুব সাপোর্টে ছিল। মা বলেছিল যে তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং হয়েছিল, নিজের জীবন নিয়ে জুয়া খেলা। দেখো সাকসেস পেয়েছি, নাও তো পেতে পারতাম, লাখ লাখ মানুষ হারিয়ে গেছি, স্বপ্ন নিয়ে সবাই এসেছে, সবাই তো একটা স্বপ্ন দেখে। ভগবান আমাকে চুজ করেছিল,
এটুকু বলবো। আমার থেকে কি ট্যালেন্টেড লোকজন ছিল না, ট্যালেন্টেড রাইটার ছিল না, বাট কি হয় যে ভগবান একজনকে চুজ করে যে হুম। আমি একে এই জায়গায় বসাবো, এবং তার জন্য আমার ঘাম রক্ত নিংড়ে বের করে নিয়েছিল। এইখানে না আমি খুব শিব ভক্ত, জানো, শিবের একটা কথা আছে, শিব মানুষকে শূন্য করে তারপর তাকে পূর্ণ করে, যেটা আমি আমার ভগবান দাস সিরিয়ালেও বলেছি, যে শিব যখন কাউকে দেয় তাকে ভেঙে চুরে তার ভেতর থেকে সমস্ত ক্লেদ সবকিছু ভেঙে তাকে ফাঁপা তৈরি করে, তারপর তার মধ্যে একটু একটু করে হিউম্যান ম্যানকাইন্ডে সমস্ত ভালো গুণগুলোকে দেয়, দিয়ে তাকে পূর্ণ। পূর্ণ করে, এবং সে তখন হয় শিবময়। তুমি যখন শিব, তোমার সাথে তো পার্বতী যিনি, হ্যাঁ, সে তোমার জীবনে কতটা আমার effect? জীবনের সব, সব। কারণ তোমার কি আমি, প্রেম বিবাহ? হ্যাঁ, আচ্ছা। আমি বলছি, আমার স্ত্রী মানে শম্পা যে আমার সাথে এখন কাজ করছে কো রাইটার হিসেবে, আচ্ছা। আমাকে রবীন্দ্রনাথ পড়া শিখিয়েছিল। মানে আমার অত তখন ধৈর্য ছিল না আমি বসে বসে বই পড়বো, এবং সকালবেলা তার প্রথম কাজ হচ্ছে রবীন্দ্রনাথের এক একটা মানে শেষের কবিতা এ সমস্ত কিছু পড়ে শোনানো। আমি তো বাংলা ভালো করে জানতামই না, আমি আমি ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে। আমি প্রথম বাংলা বই পড়েছিলাম রামায়ণ, ছোটদের রামায়ণ। তারপর আমি ভাবলাম যে ছোটদের রামায়ণ যদি হয় তাহলে বড়দের রামায়ণ কি হতে পারে। রামায়ণ পড়ার পর আমি মহাভারত ধরেছিলাম, এবং মহাভারত ধরতে ধরতে আমি ডিসকভার করলাম অনেক কিছু। আমি তখন রেফারেন্স বই পড়তে শুরু করলাম। হুম, তো এই যে আমার বিয়ের পর থেকে মানে পুতুল নাচের ইতিকথা, মানিক এ বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কিছু পড়া বা জানা, এবং ও ছিল স্কটিশের মানে বাংলা অনার্সের, ফলে বাংলা এ সম্পর্কে ওর দখলটা অনেক বেশি। তো এই সমস্ত জিনিসের সাথে পরিচয় আমাকে ওই করিয়েছিল। হুম, তো আমার আজকেও আমার সাথে কাজ করছে। আমি এখন ওকে শেখাচ্ছি যে কমার্শিয়াল জিনিসটা কি। তুমি যেটা করো সেটা শিল্প, আর্ট, সেটা একটা দিক, কিন্তু তুমি যদি এটা অনেক মানুষের সামনে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে কমার্শিয়াল সিঁড়ি ভেঙে উঠতে হবে। সেটাও তো শিল্প, মানে সেটা হ্যাঁ, মানে কোনো শিল্পের তো contradiction অনেক নেই। রকম হ্যাঁ। লেয়ার হয়। তো আমরা তো সবসময় এটা করি, দেখো কমার্শিয়াল মেন স্ট্রিম ফিল্ম বলো বা আর্ট হাউসের ফিল্ম বলো, যাই বলো, প্রত্যেকটাই শিল্প, এবং যে যার মতো করে যে যার নিজের জায়গায় শিল্প। ছবি তো একটা বাচ্চা ছিল গরু আঁকছে, একটা মেয়েও গরু আঁকছে, সবাই সব রকম আঁকছে। এর মানে এক একটা তো বিকাশ ভট্টাচার্যের ছবি আর এক রকম, এর হুম। আর এক রকম, সবার এক আর্টের বিভিন্ন ফরমেশন হয়, তাহলে ফিল্মের কেন বিভিন্ন ফরমেশন হবে না? কেউ খারাপ না, আমি কখনো আজ অব্দি কখনো কোনো ছবিকে খারাপ বলিনি। কেন খারাপ বলি না জানো? কারণ একটা ছবির পিছনে না প্রচুর মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। আমি যদি তাকে খারাপ বলি তাহলে সেই মানুষের শ্রমগুলোকে অপমান করা হয়, অসম্মান করা হয়। হুম, মানুষ তো একটা কনভিকশন থেকে একটা শিল্প তৈরি করে, একটা ছবি কেউ ছবি আঁকছে, কেউ সেলুলয়েডে ছবি তৈরি করছে, তার কাছে ওটা সন্তানের মতো। আমার ভালো নাই দেখতে পারে, আমি তাকে আদর করব না, কিন্তু আমি তাকে হ্যাটা করব না। আমার মানে দর্শন এটাই, হুম। আমার জীবন দর্শন এটাই। আমি খারাপ আমি দেখবো না। আমি পুজোয় একটা ছবি দেখেছি, 3টে ছবি দেখিনি, আমার ভালো লাগেনি, আমি দেখিনি। তো তার মানে এই নয় আমি বলবো মানে বাজার খুলে বসে বলবো যে 3টে ছবি খুব খারাপ, 3টে ছবি খুব খারাপ, আমি একটা দেখেছি ওটা মোটামুটি ভালো, তা নয়। প্রত্যেকে পরিশ্রম করে ছবিগুলো বানিয়েছে। এবার কি হয়, আমরা দর্শকের কাছে ফেলে দিয়েছি, দর্শক তারা ডিসাইড করবে যে ছবিটা ভালো না খারাপ, তারা ইচ্ছে ভালো হলে দেখবে, না হলে দেখবে না, রেজাল্ট সবার চোখের সামনে। মানে 3টে ছবি তুমি দেখোনি, সেটা থেকে কি তুমি সময় পাওনি? না তুমি আমি প্রথমে ডিসাইড করছো যে কিছুটা না, 3টে সময় ছবি পাইনি, দেখবোই না? কিছুটা সময় পাইনি, এবং কিছুটা মনে হয়েছিল যে আমি কেন দেখব এই ছবিগুলো। হুম, মানে তুমি খুব একটা বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছ না, তাহলে আমরা বলতে পারি। পাশে দাঁড়ানোটার প্রশ্ন নয়, প্রশ্নটা হলো কেন দাঁড়াবো। দাঁড়াতেই তো পারি,
ওই যে যেতে পারি কিন্তু কেন যাব, কেন যাব? তেমনি দাঁড়াতে পারি কিন্তু কেন দাঁড়াবো। আমার পকেটের টাকাটা আমার পরিশ্রমের টাকা, আমি তোমাকে ওই টাকাটা দেবো। আজকে একটা ছবি দেখতে গেলে দুজনে মিলে যদি যাই ছবি দেখতে, 1,000-1,500 টাকার খরচ আছে। হুম। এটা তো আমার পরিশ্রম করে রোজগার করা টাকা। আমি যে তোমাকে সময় এবং টাকা দুটো একসাথে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি কি আমাকে সেই আনন্দটা দিতে পারবে, সেই বিনোদনটা দিতে পারবে? যদি দিতে পারো, তোমার গলা ফাটিয়ে কীর্তন গাওয়ার দরকার নেই, এমনি অটোমেটিক্যালি তুমি কি মানুষ। করে আসবে? আমি তো ভালোবেসে আসবো। কোনো ছেলে কোনো চিৎকার করে কোনো মেয়েকে বলতে শুনেছে আমার সাথে প্রেম করো, আমার সাথে প্রেম করো, আমার সাথে প্রেম করো, মেয়েটা যদি ভালো লাগে এমনি তোমার সাথে প্রেম করবে ভাই, চিৎকার করে বলার দরকার নেই। রোমিও জুলিয়েট এভাবেই তৈরি হয়েছিল, পরস্পরকে ভালোবেসে। লায়লা মজনু এভাবেই তৈরি হয়েছিল, সোহিনী মাইওয়াল এভাবেই তৈরি হয়েছিল, এই প্রেম কাব্যগুলো। কেউ কাউকে চিৎকার করে বলেনি এসো আমার সঙ্গে প্রেম করো, আমার সঙ্গে প্রেম করো। এটা হয় না। আচ্ছা সলিলদা, তুমি যেটা বললে যে এই এই যে ছবির ক্রাইসিস নিয়ে আমরা অনেকগুলো আলোচনার জায়গায় এলাম, তুমি একটু আগেই যখন আমরা একটা ব্রেকে একটা কথা হচ্ছিল যে সেই মুখটা নেই, সেই হিরোটা নেই, এটা একটা বড় ক্রাইসিস। কেন তোমার কি মনে হচ্ছে যে বাংলা ছবি এই দেখো, সময়তে, আমরা তো অনেকগুলো ছবি তৈরি হচ্ছে, অনেক ছবি রিলিজ হ্যাঁ মানে হচ্ছে, কিন্তু কি তুমি জানো কেন তো, বলছো যে নেই? একদিন অনেক দিন ধরে একটা জিনিস তুমি ব্যবহার করছো। ধরো মানুষের শরীর অসুস্থ তো হয়, তো তখন তার কি দরকার হয়, তখন তার ডায়ালাসিস দরকার হয়, রক্তটাকে পরিষ্কার পরিষ্কার ফ্রেশ করতে, ব্লাড হ্যাঁ। দরকার হয়, তখন সেই মানুষটা সে সুস্থ হয়ে ওঠে। তেমনি একটা ছবি, মানে একটা ইন্ডাস্ট্রি যখন কোথাও একটা ক্লাপস করতে বসেছে, কোথাও একটা গিয়ে থমকে দাঁড়িয়েছে, থামসা গায়া ইয়ে, তো তখন কি হয়, একটা নবজোয়ার দরকার হয়। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে সাইয়ারা। হুম। সাইয়ারা আউট অফ সিলেবাস, কেউ ভাবতে পারেনি একটা ছেলে আর মেয়ে তামাম ভারতবর্ষকে নড়িয়ে দেবে। এইটা দরকার। আজকে অনেকের কাছে, আমি জানি অনেকের কাছে ভালো গল্প আছে, কিন্তু গল্পটা এক্সিকিউট করার জন্য একটা ভালো মুখের দরকার। আমি বলছি না যে অপরূপ সুন্দর বা অপরূপ মানে কার্তিক সরস্বতী দরকার নেই। হুম। একটা সাধারণ ছেলে, একটা সাধারণ মেয়ে, যাদের দেখলে মনে হবে এ আমার পাশের বাড়ির ছেলে মেয়ে, যার সঙ্গে ওই আর 5টা কলেজের ছেলে মেয়ে, স্কুলের মেয়েটে, তারা রিলেট করতে পারবে মেয়েটার সাথে, আর ছেলেটা রিলেট করতে পারবে ছেলেটার সাথে। যেটা আমার হয়েছিল চিরদিনই তুমি যে আমার সময়, হুম। সিরিয়ালের একটা ছেলে আর একটা মেয়েকে তুলে আনা হয়েছিল, তুলে এনে তাদের গ্রুম করা হয়েছিল, গ্রুম করে ছবিটা তৈরি হয়েছিল। আমরা নিজেরাও ভাবিনি ছবিটা এক জায়গায় যাবে। দেবকে যখন আনা হয়েছিল, দেব তো একটা নিজের নামে একটা ছবি করেছিল, মানে মনেও নেই নামটা কি, রচনার সাথে করেছিল, অগ্নিশপথ টপথ এরম কিছু একটা নামটাম হবে। ওর নাম পাল্টে, ওর লুক পাল্টে, ওর জন্য অন্যরকম স্টোরি তৈরি করে আই লাভ ইউ ছবিটা বানানো হলো। এই যে দেবের মধ্যে অদ্ভুত একটা, মুখের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। ও যদি শুধু তাকিয়ে থাকে না, ওর মধ্যে অদ্ভুত একটা মায়াময় একটা ব্যক্তি খেলা করে, মনে হয় ও আমার খুব আপনার। এই জিনিসগুলো যতক্ষণ না তুমি দর্শকের সামনে রাখতে পারছো, দর্শক তুমি হাজার গলা ফাটালেও তোমার পাশে দাঁড়াবে না, তোমাকে আপনার করে নেবে না। এটা আমার মনে হয়, আমার অভিজ্ঞতা দিয়ে, এই দিয়ে। কারণ আমি যখন থেকে কাজ শুরু করেছিলাম, ধরো দেব এলো, রাহুল প্রিয়াঙ্কা এলো, সোহম এলো, অঙ্কুশ এলো, সবই তো এলো। হুম। তারপরেও তো এসছে তোমার, ধরো আবির আছে, বা হ্যাঁ, ওরা অনির্বাণ অন্য ভট্টাচার্য ধরনের আছে, একটা, অন্য ধরনের হ্যাঁ, তা। হ্যাঁ। এই আবির কি হচ্ছে, আবির একটা অন্য গোত্রের ছবির জায়গা থেকে উঠে এসে এখন এই ছবিগুলো করছে, ওর নিজস্ব একটা মানে এরিনা তৈরি করে নিয়েছে, সেটা ওর কৃতিত্ব। হুম সেই অর্থে আমি আবিরকে ধরছি না। আবিরকে আমি
সাইড করে রাখছি। আমি কারণ আবিরের যে ছবিগুলো আবির করেছিল সেগুলো ওই সর্বসাধারণের মধ্যে ছিল না, অনেক পরে হয়েছে। প্রথম দিকে যে ছবিগুলো করেছিল সেগুলো কিন্তু সর্বসাধারণের জন্য ছবি ছিল, আমি বলছি মাস ফিল্ম, মেন স্ট্রিম ফিল্ম, সেগুলোর জন্য আবির ছিল না। আমি এদের ধরছি, এই ধরো রাহুল, অঙ্কুশ, হ্যাঁ এদের ধরছি, নুসরাত, মিমি, এই গোত্রটাকে আমি ধরছি। আজকে কত বছর হয়ে গেল, নতুন কেউ এসেছে? যেদিন আসবে আমি বলছি তোমাকে সেদিন বাংলা ছবি ঘুরে দাঁড়াবে। শুধু গল্পতে হবে না কিন্তু। ধরো তোমাকে আমাকে প্রতিদিন মানুষ দেখছে, আমরা পুরনো হয়ে গেছি, শার্ট বদলালেও, প্যান্ট বদলালেও, আর মেকআপের একটু এদিক ওদিক করে লুক চেঞ্জ করলে আমরা কিন্তু আমরাই থাকবো। মানুষ আমাদের সবকিছু দেখে নিয়েছে, নতুন করে আমাদের আর কিছু দেবার নেই। তো মানুষ ভাবছে কি দেখবো, ওই তো কিছু মারপিট দেখবো, ওই একটা গান দেখবো। এখন তো তাও বিদেশে গানগুলো বন্ধ হয়ে গেছে, কারণ ওটা একসময় গিমিক ছিল, আমরা প্রচুর পরিমাণে ইউজ করেছি, যেটা আমি একটু বিপক্ষে ছিলাম। কিন্তু কিছু না, মানে একটা ব্যবসায়িক দিকের বাধ্যবাধকতা থাকে। আমার কোথাও মনে হয়েছিল যে ভারতবর্ষের অনেক জায়গা আছে, অনেক সৌন্দর্য আছে, সেগুলোকে এক্সপ্লোর করা হয়নি। মানে হঠাৎ করে কেন একটা কথা বলার পর নাচতে নাচতে পাহাড়ের মাথায় নাচবে, এটার কোনো যুক্তি ছিল না। তো যাই হোক, এখন যারা ছবিটা বানাচ্ছে, যারা ব্যবসা করছে, তো তাদের তো কিছু ভাবনা চিন্তা থাকে, যে ভাবনা চিন্তাটা আমাদের মাথায় আসবে না। তাদের কিছু ক্যালকুলেশন থাকে, অ্যারিথমেটিক থাকে, যে ব্যবসাটা কিভাবে চালাবে, কোন জিনিসটা দিলে আর একটু বেশি হবে। এখন আজকে যে জিনিসটা হচ্ছে সেটাও ওই ক্যালকুলেশন থেকে হচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে এই ক্যালকুলেশনটা রং ক্যালকুলেশন। এটা দিয়ে মানে কি বলবো, একটা মৃতপ্রায় মানুষকে ওই কিছুটা ভেন্টিলেশন দিয়ে রেখে দেওয়া, বাঁচানোর মন্ত্রটা সেই জীবন কাঠিটা নেই, জীবন কাঠি দরকার, জীবন কাঠিটা দরকার নাই, সাপোর্টিং সিস্টেম দিয়ে কিছু হয় না। এখন তো ওটিটি এসছে, একটা বড় মার্কেট, বিশেষ করে বাইরে দিয়ে হচ্ছে, এবং বাংলাতেও অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম। তুমি কি ওটিটির জন্য কিছু লিখছো? ওটিটিটা আমার কাজ করার খুব ইচ্ছা আছে, কারণ আমি এখনো পর্যন্ত সেভাবে, আমি একটা অফার পেয়েছিলাম কিন্তু সেটা ওয়ার্ক করেনি। বাট ওটিটিতে আমার কাজ করার খুব ইচ্ছে, কারণ ওটিটিটা হচ্ছে দ্য প্রাইমারি ভার্সনস অফ ফিল্ম। ওখানে অনেক কিছু দেওয়া যায় ফিল্মের মতো করে, সেটা একটা খুব ভালো দিক। ওটিটিটা একটা নিউ ওয়েব। দেখো, তোমাকে তো টেকনোলজিটা তুমি অস্বীকার করতে পারবে না, তোমাকে তার সাথে এগিয়ে যেতে হবে। এবার ফিল্ম তার সাথে কিভাবে লড়বে, কিভাবে কাউন্টার করবে, সেটা ফিল্মকে ভাবতে হবে, বা ফিল্ম যারা বানাচ্ছে তাদের ভাবতে হবে। কিন্তু আমার যেটা মনে হয়, ফিল্মটা নিয়ে যদি ঠিকঠাকভাবে কাজ করা যায়, ফিল্ম আর ওটিটি এরা কিন্তু সারভাইভ করবে। ওটিটি তো অনেক দূরে যেতে হবে। ওটিটি এখন মানে এমন একটা জায়গায় চলে গেছে যে অনেক ফিল্মের রক্ষা কবচ হয়েছে, মানে যেগুলো হলে রিলিজ করতে পারে না সেগুলো ওটিটিতে রিলিজ করে অন্তত মানুষের কাছে পৌঁছচ্ছে। কিন্তু এখন যে বাংলা ওটিটি যে কটা চ্যানেল চলছে, তুমি কি সেগুলো ফলো করো? আমি একটা দুটো ফলো করি। তোমার কি মনে হয় সেগুলো কমপ্লিট করতে পারছিস? না না না, সেগুলো না না না, ওই জায়গায় ওটা কি হয়, দেখো আমি অনেকের সাথে কথা বলেছি, মানে এই এত দিনের মধ্যে পুরো সিরিজটাকে কমপ্লিট করতে হবে, এবং যে দিন মানে সংখ্যাটা বললো তাতে না ভালো কাজ হয় না। ওটা ওই সিরিয়ালের মতোই হয়, সিরিয়ালে একটা সেন্সার থাকে, ওখানে সেন্সার থাকে না, কিছু র ল্যাঙ্গুয়েজ, কিছু র কথাবার্তা দিয়ে ভরাট করা হয়। যে জিনিসগুলো আমরা সিরিয়ালে দেখাতে পারি না সেই জিনিসগুলো ওটিটিতে দেখানো হয়। আমি বাংলা ওটিটির কথা ধরছি না। আচ্ছা, বাংলা ওটিটির কথা ধরছি না। বাংলা ওটিটি এখন হামাগুড়ি দিচ্ছে, সাবালক হয়নি, এখনো সাবালক হয়নি। বাংলা ওটিটি সাবালক হতে গেলে ওই আবারও বলছি যে মানসিকতা বদলাতে হবে। কারণ তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে যারা ফিল্ম প্রোডাকশন করছে তারাই ওটিটিটা চালাচ্ছে। তো কি হচ্ছে, থট প্রসেসটা এক, চিন্তাভাবনাটা এক, চিন্তাভাবনা এক হলে হবে না।
দুটো ডিফারেন্ট মানুষ হতে হবে। হ্যাঁ, মানে তুমি যাদের কথা বললে তাদের কথাটা আমরা বুঝতে পেরেছি, কারণ হুম। তারাই এখন লিডিং ওটিটি গুলোকে হ্যাঁ, চালাচ্ছে। হ্যাঁ। সো এখানে একটা জায়গা রয়েছে যেখান থেকে হয়তো তারা এখনো বেরোতে পারছে না, বা হ্যাঁ, মানে দেখো, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ হচ্ছিল চালিকা শক্তি, ঠিক আছে? ওই সারথি ছিল, পুরো গেম প্ল্যান হচ্ছিল। কুরুক্ষেত্র যুদ্ধটাকে পরিচালনা করেছিল পুরো ও, যদি এটাকে তুমি একটা গেম ধরো, পরিচালনা করেছিল ও। এখন শ্রীকৃষ্ণ যদি মানে বুদ্ধিহীনের মতো বসে যেত, কুরুক্ষেত্র যুদ্ধের কি হাল হতো কল্পনা করতে পারো? একদম যুদ্ধটাই হয়তো হতো না। যুদ্ধটাই হয়তো হতো না। এইটা এবার তুমি ধরে নাও শ্রীকৃষ্ণকে, আর কুরুক্ষেত্র যুদ্ধটা কি হুম। যা হবার, শ্রীকৃষ্ণ বোধবুদ্ধিহীন হলে যা হতো, আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাই হচ্ছে। কিন্তু চালিকা শক্তিকে তুখোড় বুদ্ধি সম্পন্ন হতে হবে, তাকে অনেক দূরের দৃষ্টি দেখতে হবে, যেটা শ্রীকৃষ্ণ দেখতে পেয়েছিল। Right. কারণ তুমি লিড করছো বাংলা ছবিকে। তুমি যদি সারাক্ষণ ভাবো আমার ব্যবসা ব্যবসা ব্যবসা, লোহা লক্করের ব্যবসাদারের সঙ্গে এটা কালোয়াতি ব্যবসার সঙ্গে এটার কি তফাৎ ভাই? কিন্তু তুমি যে এই যে সিরিয়াল, এখন যে সিরিয়াল লিখছো, একটা হুম। সেফ জোনে তুমি চলে গেছো, যেখানে তোমাকে আর সেই প্রতিবাদী কণ্ঠস্বরেরও দরকার পড়ছে না, বা একটা না, ওখানে তো সে গতানুগতিক একদমই জায়গা, জায়গাটাই আলাদা। গতানুগতিক জায়গা, সেটা কি তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে? তোমার মনে হচ্ছে যে না সেটার না দেখো, ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা কখনোই আসে না। না। যেদিন তোমার ওয়ার্ক স্যাটিসফ্যাকশন আসবে সেদিন তুমি, তোমার চ্যাপ্টার এন্ড। ওয়ার্ক স্যাটিসফ্যাকশন সবসময় থাকে না, কিন্তু তোমাকে জনারটা ধরে নিতে হয়। জনারটা ধরে নিয়ে তোমাকে দেখতে হবে যে এর মধ্যে আমি নতুনত্ব কি দিতে পারি। আমি তোমাকে আগে একটা কি বললাম, যে আমি ফিল্ম ছেড়ে সিরিয়ালে গেছি, ফিল্মটাকে সিরিয়ালে নিয়ে গিয়ে ফিল্ম তৈরি করছি ওখানে। আমি কিন্তু সিরিয়াল তৈরি করি না। আমার সিরিয়ালে গান থাকে, নাচ থাকে, সারাক্ষণ এইসব চলে, এবং যখন দর্শকরা দেখে তারা বলে যে একটা আধ ঘন্টার ছবি দেখলাম। আর ম্যাক্সিমাম যারা সিরিয়াল থেকে ফিল্মে গেছে, হ্যাঁ, তারা ওই সিরিয়ালটাকে নিয়ে গিয়ে ফিল্মে গেছে, এবং লোকে দেখে বলছে যে ওটা তো ছবিটা দেখবো কি, তো সিরিয়াল দেখছি মনে হচ্ছে। ডিফারেন্সটা এটা। তোমাকে ভাবতে হবে, এই যে বড় বড় প্লেয়াররা বিভিন্ন মাঠে খেলতে যাচ্ছে, আগে গিয়ে কি করছে, পরিবেশটাকে বুঝে নিচ্ছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে, শরীরের সঙ্গে অ্যাকাস্টমড হচ্ছে তারা, তারপর মাঠে নামছে। তার খেলাটা তো সে খেলছে, যে মাঠেই দাও না কেন সে সেঞ্চুরি করছে। যে বোলার বল করে, জসপ্রীত বুমরা বল করছে, উইকেট নিচ্ছে প্রত্যেক মাঠে। তোমার এরা কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, তারা সেঞ্চুরি করছে। তো সব মাঠে কি করে একরকম খেলছে তারা? মাইন্ডসেট এবং নিজেকে তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আর্নিংসের জন্য অবভিয়াসলি গেছি সিরিয়ালে, এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু আমি কি দিচ্ছি সেখানে, আমি কি দিচ্ছি সেখানে, সেটা ইম্পর্টেন্ট। আজকের দিনে তুমি যদি ফলাফল দিতে না পারো, তোমাকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। এবং টিভি হচ্ছে আরো মার্সিলেস। 3 মাসে তোমার প্রোগ্রাম বন্ধ করে দেবে, 2 মাসে তোমার প্রোগ্রাম বন্ধ করে দেবে। এখানে নিশ্চিত নিরাপত্তা কিন্তু নেই, কোথাও নিশ্চিত নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতা নিয়ে তুমি 30 বছর কাটিয়ে দিলে, তুমি কখনো অভিনয়ের কথা ভাবোনি যে আমি দেখো, আমি অভিনয়টা কি, আমি অভিনয় করেছি, আমি গোটা 30 ছবিতে অভিনয় করেছি। আমি কিরকম অভিনয় করেছি জানো, সেটা খুব মানে ওটা মিথুনদার জন্য হয়েছে। মানে আমাদের তো ছবিটা ম্যাক্সিমামই শুটিং হতো রামোজি ফিল্ম সিটি, তারপরে মিথুনদার ছবি ম্যাক্সিমাম মাইসোরে শুটিং হতো। মাইসোর কিছুটা পার্ট হয়তো ক্লাইম্যাক্স টাইম্যাক্স আমরা রামোজি ফিল্ম সিটিতে করতাম, তারপর উটিতে করতাম আমরা। তো কি হচ্ছে, ওখানে কিছু ছোট ক্যারেক্টার থাকতো, ক্যামিও টাইপ ক্যারেক্টার, যেগুলোর জন্য যদি এখান থেকে আর্টিস্ট নিয়ে যাওয়া হয়, তাহলে তাকে নিয়ে যাওয়া, তার থাকা খাওয়ার পিছনে একটা বড় কস্ট আছে। আমাকে গেলে কিছুই নেই। তার কারণ হচ্ছে আমি রেমুনারেশন নিতাম না অভিনয় করার জন্যে, প্লাস আমাকে তো একটা হোটেলের রুম আলাদা দিতেই হবে, আমাকে ফ্লাইটে নিয়ে যেতেই হবে। তাহলে কি হচ্ছে, ও যদি ক্যারেক্টারটা করে তাহলে আমাদের ওই কষ্ট হবে। এই করতে করতে মিঠুনদা তুই কর তুই কর তুই কর করতে করতে আমার 30টা ছবি হয়ে গেছে। মানে একটা ওই বাইমান আর হ্যাঁ মতন তোমার একটা, হ্যাঁ, আমি খুব বাধ্য হয়ে অ্যাক্টিং করেছি, নিজের ইচ্ছে করিনি। এবং আরও করতাম না, তার কারণ হচ্ছে আমার ডাবিং ডেটটা দেওয়া খুব প্রবলেম হয়ে যেত।
মানে আমি হয়তো তখন অন্য কাজে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে আমাকে 3-4 বার করে ডাবিং ডেট ক্যান্সেল করতে হতো, শেষে আমি সবার শেষে ডাবিং করতাম। আচ্ছা, আমি আরেকটা কথা শুনেছিলাম যে তুমি এই অঞ্জন চৌধুরীর কোনো একটা স্ক্রিপ্ট তুমি হ্যাঁ, ওটা হচ্ছে তুলকালাম ছবি। আমি তখন অন্য একটা ছবি, তো হরদা তুলকালাম ছবি স্ক্রিপ্ট নিয়ে মিঠুনদার কাছে গেছি, পুরো টিম চলে গেছি। আর মিঠুনদা ওই আগের দিন স্ক্রিপ্ট শোনে, তো মিঠুনদা আগের দিন স্ক্রিপ্ট শুনেছে, বলেছে এই ছবি তো আমি করবো না। বললো যে কেন দাদা, কি হবে, মানে ইউনিট চলে গেছে। হ্যাঁ, তো ইউনিট চলে গেছে, ছবি করবে না। বলছে দেখ, এই ছবি একটা তো বিশাল কস্ট আছে, এবং এই ছবিটা যদি আমি এখন যে স্ক্রিপ্টটা আছে সেটা যদি আমি করি তাহলে ছবিটা ফ্লপ করবে। আচ্ছা, এখন তো প্রডিউসারের মাথায় হাত, হরদার মাথায় হাত, কি করা যায়? বললো যে ফোন কর সলিলকে। তা বলছে যে হরদা ফোন করি আগে দাদাকে। দাদা বললো যে কি অবস্থা তোর? আমি বললাম এমনি কিছু নেই, এখন মানে কাজ শুরু হবে, দেরি আছে, 15-20 দিন দেরি আছে পরের কাজটা। ওর স্বপন সাহার কাজ ছিল, 15-20। বলছে শোন, তুই কালকে মাইসোর চলে আয়, ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিচ্ছি, তুই মাইসোর চলে আয়, এই ছবিটা তোকে, তো অঞ্জনদা লিখেছে তো ছবিটা। হ্যাঁ, বললো ওটা আমি করবো না, তোকে আমি এখানে এসে গল্প বলবো। তো আমি প্রথম দিন গিয়ে কিন্তু স্ক্রিপ্ট করিনি, প্রথম দিন গিয়ে অভিনয় করেছি। আমি বললো, মিঠুনদা বললো আমি একটা ফাইট সিকোয়েন্স ভেবেছি, ওই ফাইটটা দিয়ে আমি শুটিংটা শুরু করে দিচ্ছি, কিন্তু তুই ছবিটাকে বাঁচা, আমি তোকে কিছু পয়েন্ট বলে দেবো, সে তুই, মিঠুনদা ল্যাপটপ বলতো না, বলতো তোর হারমোনিয়ামটা নিয়ে চলে আয় তুই। এবার আমার ল্যাপটপ তখন মেনটেনেন্সে চলে গেছে, মানে ফরম্যাট হবে, তবে আমি সঙ্গে সঙ্গে, আমি তখন আছি সল্টলেকে, আমি বললাম তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে বাইরে থেকে চাবি নাও, গিয়ে আমার এটা নিয়ে পুরো আজকে রাতের মধ্যে করতে হবে, কালকে আমি মাইসোর চলে যাব। তো মানে রাত 3-4 পর্যন্ত সব ঠিকঠাক করলো। আমি দেখলাম সকালের মধ্যে টিকিট এসে গেছে, আমি মাইসোর চলে গেলাম। হ্যাঁ, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে আমাকে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেল, গাড়ি নিয়ে বলে চলো দাদা বলেছে শুটিং স্পট হবে, ওখানে গিয়ে শুনলাম আমাকে অ্যাক্টিং করতে হবে। যাই হোক, মেকআপ টেকআপ করে টোরে ওখানে দেখবে যে একটা ইয়ে আছে, ওই ফুটবল খেলার মতো মারপিট হচ্ছে, আমি এক মাতাল ফিরছিলাম, আমি ওখানে বসে বসে কমেন্ট্রি করতে শুরু করি। এই হচ্ছে প্রথমে। তারপর দাদা গেল, বললো যে আমি হরদা দাদা বসলাম যে গল্পটা কিভাবে আমরা সাজাবো। বললো অঞ্জনদার গল্পের একটা পার্ট আছে জমি নিয়ে বিবাদ, এইটা আমাদের পুরো ছবির গল্প হবে। এবং ওইখানে বসে প্রত্যেক দিন আমি ল্যাপটপে বসে, তখন প্রিন্টার কিছু নেই, হ্যাঁ, ওরাও তো কেউ তো পিবে না, ল্যাপটপে বসে লিখতাম। আর ওইটা দেখে দেখে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা এক পাতা হলে কপি করতো, ওই এক পাতা নিয়েই শুটিং হচ্ছে। আরও মজার হচ্ছে তো, মানে রাস্তাঘাটে শুটিং তো। এইবারে হরদা হয়তো বলে গেছে যে শরীরকে সবসময় একটা লুপবোর্ড দিয়ে রাখবি, কানেকশানের জন্যে। আর কার একটা ইলেকট্রিশিয়ানের লুপবোর্ড দরকার হলো, সে আমার একটু প্ল্যাগটা খুলে দিয়ে নিয়ে চলে গেল। আমি তো লিখে যাচ্ছি, হঠাৎ দেখলাম আমার ল্যাপটপ অফ হয়ে গেল, কারণ আমার ল্যাপটপের ব্যাটারিটা ডাউন ছিল, ও আধ ঘন্টাও চলতো না। এইরকম নানান কিছু করার পর, মানে রোজ রাতে আমরা ওই লাইন আপ সাজাতাম। হরদা খালি আমাকে বলতো এক পাতা হয়েছে, তাহলে আমি লাইটটা করব। এই করে করে পুরো ছবিটা কমপ্লিট করা হয়েছিল। মানে সিরিয়ালের এই চাপটা বোধহয় তখনই তোমার, হ্যাঁ, মানে আরে অভ্যেস হয়ে গেছে। মানে আমার ডায়লগ লেখা প্র্যাকটিস হয়েছিল রেডিও নাটক করতে গিয়ে। হ্যাঁ, মানে আমি গাড়ির বনেটে খাতা রেখে ডায়লগ লিখে দিতাম। তো আর এই চাপটা নেওয়ার অভ্যেস হয়েছে, মানে সিরিয়ালেও তবু গুছিয়ে চেয়ার টেয়ার পায়, একটা টেবিল চেয়ার পায়, আমি কোলের ওপর ল্যাপটপ বসে রেখে, হ্যাঁ, টাইপ করে লিখে যাচ্ছি। হ্যাঁ, কখনো ওই অরুণদা কপি করে দিচ্ছে, মানে অরুণ ব্যানার্জি দিদি, আমি কপি, অরুণ হাতে লেখা খুব সুন্দর ছিল, বলে আমি কপি করে দিচ্ছি, কখনো অ্যাসিস্ট্যান্টেরই। আর মজার ব্যাপার হচ্ছে ওখানে কস্টিউম কন্টিনিউটা আমিই রাখতাম, কারণ একমাত্র আমিই জানি যে এই সিনটা যে লিখছি, এই কস্টিউমটা কোথায় আমি কন্টিনিউটিতে রাখবো। আমি নিজের একটা ডায়েরি, মানে ওখানে কস্টিউম এডিয়া আমিই ছিলাম, মানে নট অনলি স্ক্রিপ্ট রাইটার। ও সব কিছু আমার মাথায় থাকতো, ওদের মাথায় কারোর কিচ্ছু থাকতো না। ওরা পুরোপুরি আমার উপর বডি ফেলে দিয়েছিল, বলে সোহেলদা তুমি যেটা বলবে আমরা সেটা করে দেবো, এর বাইরে আমরা কিছু জানি না। ওরা বলতো আমরা শুধু শুটিংটা কমপ্লিট করব। মানে সেই শুটিং কমপ্লিট হলো, ছবি হল থেকে নামছে না। সেই ছবি নিয়ে অনেক বিতর্কও হয়েছিল, মেদিনীপুরে অনেক হলে ছবি চালাতে দেওয়া হয়নি।
সময়ে সিঙ্গুর, নান্দিগ্রাম, হ্যাঁ, তারপরে হুম, হুম। শুরু হলো এটা। একটা লং টাইম সলিলদার সাথে কথা বলতে বলতে হয়তো মানে সময় এই কুলোবে না, কিন্তু আমরা আমাদের শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। আর সেখান থেকে সলিলদা বলবো যে এখন তো সিরিয়াল, ওটিটি, হুম। ইউটিউব, প্রচুর কাজ হচ্ছে, মানে এই ধরনের কাজ এখন হচ্ছে, নানান সিনেমার কাজ হচ্ছে, নতুন প্রচুর রাইটার আসছেন, হুম। ম্যাক্সিমাম ডিরেক্টররাও এখন রাইটার, মানে ম্যাক্সিমাম ডিরেক্টর রাইটার এর একটা প্রজন্ম শুরু হয়েছে। তোমাদের সময় যেমন ছিল যে রাইটার আলাদা, ডিরেক্টর আলাদা, সেটাও আস্তে আস্তে হুম, হুম। একটা অনেকেই জায়গায় নিজের, চলে আসছে, হ্যাঁ, অনেকেই অনেকেই নিজের। ডিরেক্টর রাইটার, এবং তারা ভালো কাজ করছেন, কেউ নিজের মতন চেষ্টা করছে। তুমি এই নিউ কামারদের জন্য কি বলবে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে? কারণ আমরা মগজমারির পক্ষ থেকে একটা কন্টেন্ট ডেভেলপমেন্টের কাজ করেছিলাম, সেখানে 700-800 কন্টেন্ট আমাদের কাছে জমা হয়েছে, প্রায় প্রচুর রাইটার, 300-400 রাইটার তাদের লেখা পাঠাচ্ছে। কেউ হয়তো ঠিকঠাক লিখছে, অনেকেই ঠিকঠাক লিখতে পারছে, আসলে তারা হয়তো ফোকাস নয় বা জানে না। মানে তুমি প্রথমেই যেটা বলেছিলে যে সঠিকভাবে স্ক্রিপ্ট রাইটিং স্কিলটাই আমাদের হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে। স্ক্রিপ্টের একটা ফরম্যাট আছে, যেটা হলিউড একটা ফরম্যাট বেঁধে দিয়েছে। হুম 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 হুম। হ্যাঁ, সেই তো তুমি ফরম্যাটটা সেটা কি বলবে, নিউ কামার্সরা কিভাবে ভাববে, কি কি করতে হবে এটা ভালো প্রথম script একটা writing? কথা বলবো, রেজ ইওর ভয়েস। Okay? আমি যেটা বিশ্বাস, তুমি যেটা বিশ্বাস করো সেটা বলো। ডিকটেশন নিয়ে স্ক্রিপ্ট রাইটিং হয় না কিন্তু। আমি যেমন অনেক চ্যানেলকে বলেছি যে দেখো, রাইটার হওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে সিরিয়াল, কিন্তু তোমরা যদি তোমাদের ভাবনা চিন্তাটা তাদের ওপর চাপিয়ে দাও, তাহলে তারা স্ক্রিপ্ট রাইটার হচ্ছে না, তারা মানে স্টেনোগ্রাফার বলে না, আমাদের অফিসে একটা ছিল, মানে ওই ডিকটেশন নিত, সেইটা হচ্ছে। কে বলতে পারে যে নিজের কথাটা নিজে বলতে বলতে আজ থেকে 1 বছর 2 বছর পরে আরেকজন এনকে সলিল তৈরি হবে না? নিজের কথাটা বলতে হবে, আর বিশ্বাস করতে হবে যে আমি পারি এটা। দ্বিতীয় কথা, সাধারণ মানুষের কথা বলতে হবে। সাধারণ মানুষের মধ্যেই পথের পাঁচালী আছে। পথের পাঁচালীটাকে যদি তুমি কমার্শিয়াল করো, তবেই তোমার জীবনের সাফল্য আসবে। রাস্তাঘাটে গল্প পড়ে আছে, আমরা যেমন একটা পয়সা দেখলে তুলে নিই না, দিয়ে কেউ ঠাকুরকে দেয়, এ দেয়, তেমনি গল্পটাও ওই 1 টাকা কয়েনের মতো কোথাও না কোথাও পড়ে আছে। সেই গল্পগুলোকে চিনতে হবে, জানতে হবে। আমি বহু ঘটনা আমার ছবিতে দেখিয়েছি, যেগুলো কন্টেম্পোরারি, দেখবে ঘটনাগুলো ঘটেছে। আমি এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্টতে এমন অনেক ঘটনা দেখিয়েছি যেটা ঘটে গেছে। পরবর্তীকালে তো সেই জিনিসগুলো নিয়ে মানুষের কথা বলতে হবে। কারণ আমার কিন্তু, তোমরা যারা অ্যাসপিরেশন রাইটার, তোমাদের প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে। কারণ চাকা ঘোরায় নবজোয়ার, এই চাকা ঘোরাতে গেলে ওদের দরকার। অশ্রদ্ধা করে দূরে ঠেলে দিলে হবে না, কিন্তু ওদের কথা শুনতে হবে, ওদের উপর বিশ্বাস রাখতে হবে। আর নিজের উপর বিশ্বাস থাকলে তবে আমি ওদের উপর বিশ্বাসটা রাখতে পারবো। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। কে বলতে পারে এই যে প্রচুর কন্টেন্ট তোমরা যে নিচ্ছ এছ, তার মধ্যে অসাধারণ একটা গল্প নেই? থাকতেই পারে। একদম। তো সেগুলো তো আস্থা করে ফেলে দিলে হবে না। রাইটার এভাবেই উঠে আসে, আর হাল ছাড়লে হবে না। অনেকেই অনেক কথা বলবে, যেমন আমি ওশোর একটা কথা বলবো। ওশো বলতো যে এখানে সবাই সেলসম্যান, প্রত্যেকে তাদের নিজেকে বেচার চেষ্টা করে, তুমি সেটাই নেবে যেটা তোমার দরকার। সুনীলদা, একদম শেষ সময় এসে গেছি। তোমার সাথে আরো আড্ডা মারতে ইচ্ছে করছে, আরো অনেক কিছু কথা, তোমার গল্প শুনতে ইচ্ছে করছে, কিন্তু সেটা হয়তো এই টাইম স্প্যানে পাবো না, অন্যদিন পাবো। তুমি কিছু বলো মগজমারির দর্শকদের জন্য। এবং আমার কাছে সব জায়গার দর্শকই সমান, কারণ আমি দর্শককে আমার বন্ধু, আমার পথপ্রদর্শক সব কিছু মনে করি। মগজমারি মগজ নিয়ে খেলা নয়, মগজকে নাড়া দেয়। আর এর মাধ্যমে আমাদের জন্য যেটা ভালো, আমরা তোমাদের কাছে আসতে পারি, আমাদের কথাগুলো বলতে পারি, যে কথাগুলো তোমরা শুনতে চাও। আজকে হয়তো আমি অনেক কিছু বললাম যেগুলো তোমাদের জীবনে হয়তো কিছুই দরকার লাগবে না, হয়তো একটা কি
দুটো লাইন হয়তো তোমাদের দরকার লাগবে, রেখে দিও লাইন দুটো, কারণ কে বলতে পারে জীবনের কোন বেলায় এই দুটো লাইনই তোমার কাজে লেগে গেল। মগজমারি এগিয়ে যাক, তোমাদের পথপ্রদর্শক হয়ে উঠুক। তোমাদের এবং মগজমারির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।